আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের আইডিয়াল গ্যাসের উপর লাস্ট ক্লাস। আই থিঙ্ক এটা আপনাদের পঞ্চম ক্লাস, আমি যদি ভুল না করে থাকি। এটা হবে হচ্ছে পঞ্চম ক্লাস, আগের ক্লাসটা হচ্ছে ফোর্থ ক্লাস ছিল। তো যাই হোক, তো আজকের ক্লাসে আমাদের পড়াগুলো অনেক সহজ, জাস্ট হচ্ছে আমাদের একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আজকের চ্যাপ্টারটা বা আজকের চ্যাপ্টারে যে অংশটা আমরা পড়বো সেখানে হচ্ছে মেনলি বাষ্প ও গ্যাস নিয়ে আলোচনা হবে। বাষ্প, গ্যাস। তো গ্যাস আর বাষ্প কি আমরা সবাই জানি, কিন্তু গ্যাস আর বাষ্প কি? বাষ্প কি? যে আমরা একটা পানিকে ফুটাচ্ছি, ফুটানোর পরে পানিটা হচ্ছে কি জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, সেটাই আমাদের কাছে বাষ্প। আর হচ্ছে গ্যাস কি? গ্যাস হচ্ছে নর্মাল গ্যাস। হ্যাঁ, এখন কথা হচ্ছে গ্যাস আর বাষ্পর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, ঠিক আছে? তো ভাই এখন একটু সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মনে করেন বাষ্পর ব্যাপারটা কি? বাষ্প হচ্ছে যে আগে অন্য যে কোনো অবস্থায় থাকতে পারে। মনে করেন একটা বস্তু আগে কঠিন বা তরল অবস্থায় থাকতে পারে, তারপর তাকে আপনি কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করে তাকে আপনি করলেন কি বাষ্পে পরিণত করলেন, এটা হইতে পারে। হ্যাঁ, তারপরে আপনার এই ঘটনাটা যখন হবে, কঠিন বা তরল যে থাকবে সে কি কক্ষ তাপমাত্রায়, মানে কক্ষ তাপমাত্রায় সে একটা ডিফারেন্ট ফেজে থাকবে। তারপরে আপনি তার প্যারামিটারগুলো চেঞ্জ করবেন, সে তখন কি গ্যাসে পরিণত হবে। গ্যাস বলবো না, ঠিক বাষ্পে পরিণত হবে। হ্যাঁ, আচ্ছা, আবার বাষ্পে পরিণত হওয়ার পর তাকে যদি আবার আপনি পুনরায় কঠিন বা তরলে আনতে চান, তাহলে কি করতে হবে? আপনার চাপ প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো একটা গ্যাসকে, বাষ্পকে যদি আমি চাপ প্রয়োগ করি, তাহলে সে ইজিলি কি হয়ে যাচ্ছে, আবার কঠিন বা তরলে পরিণত হয়ে যাচ্ছে। সে শুরুতে কক্ষ তাপমাত্রা ছিল কোথায়? কঠিন বা তরলে ছিল। তারপর কিছু প্যারামিটার অ্যাপ্লাই করছি তার উপর, তার ফলে দেখা গেছে সে বাষ্পে পরিণত হয়েছে। আবার যখন আমি তার ওই বাষ্পের উপর চাপ প্রয়োগ করব, তখন সে কি হবে? আবার ব্যাক করবে। কোথায় ব্যাক করবে? এই কঠিন বা তরল অবস্থায় ব্যাক করবে। কেমন? আচ্ছা, তো এখন দেখেন গ্যাসের ধর্মটা কি? গ্যাস হচ্ছে যে কক্ষ তাপমাত্রায়, কোন তাপমাত্রায়? কক্ষ তাপমাত্রায় সে কোন অবস্থায় থাকে? গ্যাস কিন্তু কক্ষ তাপমাত্রায় গ্যাসই অবস্থাতেই থাকে। হ্যাঁ, কোন অবস্থায়? গ্যাসই অবস্থায়, তার মানে সে আজীবনই গ্যাস। এখন গ্যাস তো তাইলে হচ্ছে কঠিন বা তরল না, বা কোনো অবস্থায় ছিল না। এখন গ্যাসকে যদি আমি আবার কোনো কারণে, গ্যাসকে মনে করেন আমরা করি কি লিকুইড অক্সিজেন বানাই, অক্সিজেন গ্যাস, তাকে আমরা জোরপূর্বক লিকুইড অক্সিজেন বানাই। তারপরে মনে করেন যে আপনার নাইট্রোজেন গ্যাস, জোরপূর্বক তাকে লিকুইড নাইট্রোজেন বানাই কিন্তু। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা গ্যাসকে জোরপূর্বক একটা লিকুইড নাইট্রোজেন বানাবো, তখন শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই হবে না। সেই ক্ষেত্রে কি লাগবে? চাপ প্লাস হচ্ছে তাপমাত্রা হ্রাস, এই দুইটা ঘটনা একসাথে করতে হবে। যদি দুইটা ঘটনা একসাথে আমরা ঠিকভাবে প্যারামিটারগুলো মেনে করতে পারি, সেক্ষেত্রে একটা গ্যাস আপনার তরল হইতে পারে, মানে আর্টিফিশিয়াল উপায়, অটোমেটিক্যালি হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বাষ্প আর গ্যাসের মধ্যে তফাৎ। তার মানে বাষ্পকে দেখলে গ্যাস গ্যাস ফিল হইলেও আসলে বাষ্প কিন্তু গ্যাস না। হ্যাঁ, তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যদি কখনো এরকম হইতো যে আমার কোনো একটা বাষ্প একবার গ্যাসীয় অবস্থায় আসছে, আসার পরে সে আর কক্ষ তাপমাত্রায় সে কি করতেছে, আর ব্যাক করতেছে না, বা হচ্ছে একটা টেম্পারেচারে সে কি গ্যাস থেকে আর ব্যাক করতেছে না, সে যদি আগের জায়গায় আর ব্যাক না করে, তাহলে আমি বলতে পারি কি সে আগের ফেজটা পুরোপুরিভাবে শেষ করে ফেলছে এবং সে কি হয়েছে, গ্যাসে পরিণত হয়েছে। কারণ গ্যাস কি কখনো আপনার কঠিন বা তরলে পরিণত হয় না যদি না আমি তার উপর চাপ এবং তাপমাত্রার অত্যধিক হ্রাস করি। হ্যাঁ, এমনিতে কিন্তু গ্যাস গ্যাস অবস্থায় থাকে। তো বিজ্ঞানীরা আবার একটা জিনিস পর্যবেক্ষণ করছেন। কি পর্যবেক্ষণ করছেন? প্রত্যেকটা পদার্থেরই একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। হ্যাঁ, প্রতিটি বাষ্প বা গ্যাসীয় পদার্থেরই একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। সেই টেম্পারেচারটা কি? ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার, বা এটাকে বলা হয় হচ্ছে ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। তিনটা নাম আছে। হ্যাঁ, তো বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখলো যে এই ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রায় যদি আমার কোনো একটা বাষ্পকে বা কোনো একটা গ্যাসকে আমি নিয়ে যেতে পারি, মনে করেন একটা বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে মনে করেন আপনার কত ধরবো, 143 কেলভিন, এটা হচ্ছে যে আপনার ক্রান্তি তাপমাত্রা। এখন একটা ভ্যাপার, একটা গ্যাস বাষ্প যদি এই 143 কেলভিন অর্জন করে, মনে করেন এটা তার হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, সে যদি এটা অর্জন করে থাকে, তাহলে কি হবে?
তাহলে হচ্ছে তাকে আপনি যতই চাপ প্রয়োগ করেন না কেন সে আর কি হবে, কঠিন বা তরলে ফেরত যাবে না। হ্যাঁ, সে কি করবে, সে যে গ্যাসি অবস্থায় আসছে বা বাষ্প অবস্থায় আসছে সেটা কি হচ্ছে আজীবন বাষ্পই থেকে যাবে, মানে গ্যাসি অবস্থায় আসছে সেটা আজীবন গ্যাসই থেকে যাবে, সে আর কঠিন বা তরলে ফিরতে পারবে না। তার মানে সেই ক্ষেত্রে আপনার বাষ্পটা কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার বাষ্পটা গ্যাসের ন্যায় আচরণ করবে। কারণ কি, গ্যাস হচ্ছে সাধারণ অবস্থায় সে কি কঠিন বা তরল হইতে চায় না। তো আপনি যখন সংকট তাপমাত্রায় তাকে নিয়ে আসবেন, আপনি তারা যতই চাপ প্রয়োগ করেন না কেন সে আর কি হবে, আপনার কঠিন বা তরলে পরিণত হবে না। তার মানে সেই ক্ষেত্রে আপনার বাষ্পটা টোটালি কি হয়ে যাবে, গ্যাসে পরিণত হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা। সেম কথা গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো যেই সব গ্যাস তার ক্রান্তি তাপমাত্রায় চলে আসে তাদেরকে আপনি যতই চাপ দেন আর তাপমাত্রা হ্রাস করেন না কেন তারা আর হচ্ছে যে তরলে রূপান্তরিত হবে না। আশা করি ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি সেটা বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, ক্রিটিক্যাল টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার, যেই টেম্পারেচারে যদি কোনো একটা বাষ্প বা গ্যাসকে যদি আমি আনি তাহলে সে হচ্ছে কি আর তার স্টেট চেঞ্জ করবে না, সে এই স্টেটেই থেকে যাবে বা গ্যাসীয় ফর্মেই সে থেকে যাবে অলওয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আচ্ছা, এটা কেন হচ্ছে সেটার উত্তরটা খুব একটা দেওয়া নাই কোথাও, কিন্তু তারপরও বইয়ের ভাষায় আপনাদেরকে যেটুকু উত্তর দেওয়া আছে সেটাই আমি বলতেছি। হয় কি, যখন ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা যাই তখন মনে করেন একটা বস্তু সে যখন তরল অবস্থায় আছে তখন তার ঘনত্ব হচ্ছে মনে করেন 1000 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এখন গ্যাসি অবস্থায় থাকলে স্বাভাবিকভাবে তার ঘনত্ব কি হবে, ঘনত্ব কিন্তু কমে যাবে, কারণ গ্যাসি অবস্থায় কি অণুগুলা দূরে দূরে চলে যায়, ফলে একক আয়তন অণুর সংখ্যা কমে যাবে। তো মনে করেন সেখানে তার হওয়ার কথা কত, 1500 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এখন আপনি যদি এটার উপর চাপ অ্যাপ্লাই করেন, টেম্পারেচার কমান, সেক্ষেত্রে দেখা যাবে তার আয়তন কমে এইটা অর্জন করবে হয়তো। হ্যাঁ, মনে করেন সে গ্যাসি অবস্থায় ছিল, গ্যাসি অবস্থা থেকে এইটা অর্জন করবে, তার মানে বেশ কম থাকতে হয়। যেমন ধরেন আমাদের তাপ কোথা থেকে কোথায় যায়, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়, মানে একটা বেশ কম থাকতে হয়। এখন জিনিসটা যদি সাম্য অবস্থায় চলে আসে বা দুইটা জায়গায় মনে করেন আপনার গ্যাসি অবস্থাতেও আছে 1000, এখানেও আছে 1000, দুইটা যদি সমান হয় ঘনত্ব, সেক্ষেত্রে তো আপনার জিনিসটা চেঞ্জ হওয়ার প্রয়োজন অনুভব করবে না, তাই না? একটা তো ডিফারেন্স থাকতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন ক্রিটিক্যাল টেম্পারেচার অর্জন করে বা ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রায় কোনো একটা বস্তু যায়, তখন তার যেই মানে তরল অবস্থায় যেই ঘনত্ব থাকার কথা এবং গ্যাসি অবস্থায় বা এই টেম্পারেচার তার যেই ঘনত্ব আছে, দেখা যায় যে সেই দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো ঘনত্ব যেহেতু সমান হয়ে যায়, সেহেতু হচ্ছে কি ওই গ্যাসটা আর হচ্ছে যে আপনার তরল হতে চায় না, হ্যাঁ, বা ফেজ চেঞ্জ করতে চায় না, ফলে দেখা যায় যে বাষ্পটা ছিল সেটা হচ্ছে কি পার্মানেন্টলি একটা গ্যাসে পরিণত হয়ে যায়। কেমন? আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন যে বাষ্প আর গ্যাসের মধ্যে তফাৎটা কি। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে ক্রিটিক্যাল টেম্পারেচারে সকল বাষ্পই কি গ্যাস, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে কোনো বাষ্পই কি গ্যাস না, মানে সে আবার আগের জায়গায় ফেরত চলে আসতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে যে আপনার সেমভাবে তার মানে হচ্ছে কি, ওই যে আপনারা একটা জিনিস পড়ছিলেন, অনেকে যারা মুসলিম আছেন আপনারা জানেন যে সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল না, ব্যাপারটা এরকম না। তার মানে একটা জিনিস আমরা বলতে পারি, সকল গ্যাসই বাষ্পের মতো আচরণ করে, কিন্তু সকল বাষ্প কিন্তু গ্যাসের ন্যায় আচরণ করে না। কেমন? এই হচ্ছে ঘটনা। আবার অন্যভাবে বলতে পারি যে সকল বাষ্পই বাষ্প, সমস্যা নেই, কিন্তু যে সকল বাষ্প হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার অর্জন করে তারা হচ্ছে গ্যাস। সেম কথা ডিফারেন্ট ওয়েতে বললাম। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো আচ্ছা, এখন বোর্ডটা মুছবো। আশা করি আপনারা ক্রিটিক্যাল টেম্পারেচার, বাষ্প, গ্যাস, এইটা নিয়ে যেই সামান্য কথাবার্তা ছিল সেই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কেমন? আচ্ছা, তো এখন কিছু জিনিস খেয়াল করেন। বাষ্পচাপ কি সেটা তো আমরা জানলাম। হ্যাঁ, বাষ্প কি? ও আচ্ছা ভাইয়া, উদাহরণ দিতে ভুলে গেছিলাম। ওই বাষ্পের উদাহরণ কি হতে পারে, যেমন ধরেন জলীয় বাষ্প, পানি আমি যখন চুলার উপর পানির মধ্যে তাপ দিচ্ছি, সেটা কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সেটা কি গ্যাসের ফর্মে রূপান্তরিত হচ্ছে, বাষ্প ফর্মে সে রূপান্তরিত হচ্ছে এবং সে কি পরিবেশের মধ্যে উন্মুক্ত হচ্ছে। হ্যাঁ, তো এখন একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, আপনারা অনেক সময় দেখবেন প্রেসার কুকার হচ্ছে এটা পারফেক্ট উদাহরণ। হ্যাঁ, প্রেসার কুকার। আচ্ছা, উদাহরণ কি? বাষ্পের ক্ষেত্রে এটা হচ্ছে উদাহরণ। আবার হচ্ছে যে আপনার যদি ডিরেক্ট যে গ্যাস, নাইট্রোজেন এটার উদাহরণ, অক্সিজেন এটার উদাহরণ, ডিরেক্ট গ্যাসের উদাহরণ হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন এরা। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি বাষ্পচাপ বলতে চাচ্ছি। বাষ্পচাপের প্র্যাকটিক্যাল উদাহরণ আপনি দেখতে পারবেন প্রেসার কুকার যদি কেউ খেয়াল করে থাকেন, এরকম একটা জিনিস থাকে, এটার উপরে এই জায়গায় কি থাকে, এই জায়গায় একটা তালার মতো কি যেন একটা লাগানো থাকে। হ্যাঁ, তো হয় কি যখন একটা নির্দিষ্ট সময় পর সে হচ্ছে যে এই তালাটা উপরের দিকে উঠে যায় এবং প্রবল বেগে ভিতর থেকে কি গ্যাসটা বের হয়,
করে একটা আওয়াজ হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তারা প্রেসার কুকারের ব্যাপারটা চাইলে ইউটিউবিং করে একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, ওইখানে আসলে কি হয়, এটা কেন উপরের দিকে উঠে যায়, ওখানে কি কোনো মেশিন আছে, ওখানে কি আমি ব্যাটারি লাগাই রাখছি, ওখানে কোনো মোটর লাগাই রাখছি, একটু পর পর একটা নির্দিষ্ট সময় পর পর এটা কেন উপরের দিকে উঠে যাচ্ছে আর গ্যাসটা কেন বের হইতেছে, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আপনি যখন এটার মধ্যে হিট দিচ্ছেন, তখন এটার মধ্যেকার যে গ্যাসটা আছে সেটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। এখন এটা যেহেতু এমন একটা সিস্টেম যে এখান থেকে আপনার কোথাও কোনো সাইড দিয়ে গ্যাস বের হওয়ার উপায় নেই, গরম হওয়ার ফলে গ্যাস কিন্তু বের হওয়ার উপায় নেই, ফলে গরম হওয়ার ফলে ভিতরে আয়তনটা যে প্রসারিত হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর লিমিট ক্রস করে ফেলে। হ্যাঁ, তো এবং সেই গ্যাসটা আয়তন প্রসারিত করতেছে। এখন সে কি করতেছে, এই জায়গা দিয়ে একটা ছিদ্র আছে বের হওয়ার মতো, সে কি করতেছে, পাত্রের সব জায়গায় তো সমানভাবে প্রেসার দিতেছে। তো দেখলো যে এই জায়গায় যখন প্রেসারটা একটা লিমিট ক্রস করে তখন হচ্ছে যে এই উপরে ঢাকনিটা এই গ্যাসের প্রেসারের কারণে উপরে উঠে যায়, একটু উঠে গেলে একটা ছোট ছিদ্রের সৃষ্টি হয় এবং এই ছিদ্র দিয়ে প্রবল বেগে গ্যাস বের হয়ে আসে। এই জন্য হচ্ছে যে আপনারা একটা করে একটা সাউন্ড শুনতে পান। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের জন্য। আবার গ্যাসের প্রেসার যখন কমে যায় তখন হচ্ছে গ্যাসের প্রেসার কমে গেলে, প্রেসার তো কমে গেছে, ফলে হচ্ছে এই জিনিসটা আর উপরে উঠে থাকতে পারে না, ফলে সে আবার নেমে আসে, আবার একটু পরে গ্যাসের চাপ বাড়ে, আবার উঠে। তার মানে এখান দ্বারা ভাইয়া কি বুঝাইতে চাইলাম, এখানের দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে গ্যাস বা বাষ্প সবসময় কি দেয়, চাপ দেয়। কোনো একটা জায়গায় মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প আছে বা গ্যাস আছে, সে সবসময় তার চারপাশে কি করবে, চাপ দিবে। যেমন ধরেন আপনার কাছে একটা বেলুন আছে, এটা কি একটা বেলুন। হ্যাঁ, তো আপনি বেলুনটাকে কি করছেন, ফুলাইছেন। হ্যাঁ, বেলুনটাকে কি করছেন, ফুলাইছেন। এখন বেলুনের ভিতর কি গ্যাস আছে না, বেলুনের ভিতর কিন্তু গ্যাস আছে। তো বেলুনের ভিতর গ্যাস কিন্তু সব সময় বেলুনের দেয়াল বরাবর বাহিরের দিকে কিন্তু সব সময় প্রেসার দিতেছে। হ্যাঁ, যদি প্রেসার না দিত কি হইতো, বাহিরে সবসময় প্রেসার দিতেছে, ফলে হচ্ছে কি বেলুনটা গোলাকার আকৃতি ধারণ করে থাকে। এখন মনে করেন এই জায়গা দিয়ে একটু প্রেসার দিল, এই জায়গা দিয়ে একটু প্রেসার দিল না, এই জায়গা দিয়ে যদি প্রেসার না দেয়, বাহিরে তো বায়ুচাপ আছে, অবশ্যই বাহিরে বায়ুচাপ আছে। হ্যাঁ, আছে না? তখন দেখবেন কি আপনার এই জায়গাটা কি হবে, মোচড়ায় যাবে, এরকম দুমড়ায় মোচড়ায় যাবে। তার মানে কি, যেহেতু দুমড়ায় মোচড়ায় যাচ্ছে না, তার মানে হচ্ছে বাহির থেকে যেই চাপ দিচ্ছি ভিতরেও সমান পরিমাণ একটা প্রেসার আছে। অবশ্যই সেই প্রেসারটা আছে বিধায় আপনার কি হচ্ছে, আপনার জিনিসটা গোলাকার আকৃতি ধারণ করতেছে। এইটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে আপনাদের কাছে বোতল। হ্যাঁ, আপনাদের কাছে যে প্লাস্টিকের বোতল থাকে সেটা হচ্ছে এটার একটা সুন্দর উদাহরণ। কিভাবে সুন্দর উদাহরণ, আপনি যদি কখনো আমি এক সময় ছোটবেলায় যখন ছিলাম তখন আমি একটা জিনিস ট্রাই করতাম কি, বোতলটা মাম পানির বোতল ছিল, মাম পানির বোতলটাকে আমি করতাম কি, মুখের মধ্যে নিতাম, নিয়ে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে মানে বোতলের ভিতরে যে বাতাসটা সেটা আমার মুখের ভিতর নিয়ে নেওয়ার চেষ্টা করতাম। এবং যখন আমি একটু হলেও সফল হইতাম, আমি দেখতাম যে অটোমেটিক্যালি আমার মাম পানির বোতলটা কি হচ্ছে, এরকম একটু একটু করে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, বেশি পারতাম না, যতটুকুই পারতাম এরকম বেঁকে যায়। আপনারা হয়তো বা অনেকে দেখছেন জিনিসটা, এখনকার বোতল আরো শক্ত টক্ত পারা যায় না তো, কিন্তু আপনি যদি এমনি ভিতরের দিকে একটা টান দেন দেখবেন যে বোতলটা বেঁকে গেছে। হ্যাঁ, বোতলটা কেন বেঁকে গেছে, কারণ বোতলের ভিতরে শুরুতে বাষ্প ছিল বা বাতাস ছিল বা গ্যাস ছিল, যাই ছিল, তো থাকার ফলে সে হচ্ছে কি সব দিকে হচ্ছে সমান পরিমাণ প্রেসার দিয়ে রাখছে, মানে হচ্ছে বাষ্প চাপ বা গ্যাসীয় চাপ সেটা সে দিয়ে রাখছে। এবং বাহিরেও সেই সমান চাপ ছিল, সেই জন্য হচ্ছে কি বাহিরের সমান চাপ এরা কাটাকাটি করছে, পরস্পরকে কাটাকাটি করার ফলে আপনার এটা কিছু হয়নি। কিন্তু আপনি যেই না ভিতর থেকে বাতাস বের করে ফেললেন, বাতাসটা যখন বের করে ফেলেন ভিতরে তো তখন আর বাতাস বাষ্প চাপ দিতে পারতেছে না বা বাতাস চাপ দিতে পারতেছে না, ফলে বাহিরের চাপে কি হচ্ছে, জিনিসটা এরকম বেঁকে যাচ্ছে। হ্যাঁ, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এই জিনিসগুলো আমরা আমাদের ডেইলি লাইফে সবাই দেখে আসছি, কিন্তু আমরা জিনিসগুলো ফিল করি নি। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। হ্যাঁ, তো বাষ্পচাপ তার মানে হচ্ছে যেখানেই গ্যাস আছে, যেখানেই বাষ্প আছে, সেখানেই বাষ্পচাপ থাকবে বা গ্যাসের চাপ থাকবে। এখন দেখেন এখানে আবার কিছু ঘটনা আছে। বাষ্পচাপ তো জানলাম আমরা, এখন আমরা জানবো যে সম্পৃক্ত বাষ্পচাপ কি সম্পৃক্ত বাষ্পচাপ কি। এই সম্পৃক্ত কথার সাথে আপনারা সবাই পরিচিত। এখন আমি একটা কথা বলি, মনে করেন আপনার বাসার মধ্যে কি আছে, ছাদের মধ্যে একটা ট্যাঙ্কি আছে। হ্যাঁ, ছাদের মধ্যে একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে কত 1000 লিটার পানি ধরে, গাজি ট্যাঙ্ক, বিশাল বড় এক গাজি ট্যাঙ্ক আছে, সেখানে কি হয় 1000 লিটার পানি ধরে। এখন ওর ধারণ ক্ষমতা 1000 লিটার। এখন আপনার হয়েছে কি, মনে করেন পুরো ট্যাঙ্কি শুরুতে খালি ছিল, তো আপনার বাসায় মোটর আপনি ছাড়লেন, মোটর ছাড়ার পরে মনে করেন 10-15 মিনিটে এইখানে পানি উঠলো, মনে করেন 600 লিটার পানি উঠছে। হ্যাঁ, তো 600 লিটার পানি উঠছে, তারপর কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার পর তার পানি তো তুলতে পারতেছেন না ট্যাঙ্কিতে, তাই না? তো এখন এই মুহূর্তে এটার কি অবস্থা, আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওর ধারণ ক্ষমতা 1000 লিটার, কিন্তু ওর মধ্যে আছে কত 600 লিটার।
তার মানে ওর মধ্যে এখনো 400 লিটার বাকি। তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো ওর যতটুকু দরকার পরিপূর্ণ হওয়ার জন্য ওইটুকু ওর মধ্যে নাই, কম আছে। তো ওর ক্ষেত্রে ওকে আমি বলবো কি একটা অসম্পৃক্ত অবস্থায় আছে। হ্যাঁ, অসম্পৃক্ত অবস্থা মানে কি, যার যতটুকু দরকার ততটুকু তার মধ্যে নাই। আর সম্পৃক্ত অবস্থা কি? তাইলে মনে করেন আপনার 1000 লিটার পানির দরকার ছিল, 1000 লিটার পানি উঠে গেছে। হ্যাঁ, তারপর আপনি মোটরকে অফ করে দিচ্ছেন, তাহলে তার পানি উঠতেছে না। তো পানি যদি না ওঠে, এখন মনে করেন ওর 1000 লিটার ধারণ ক্ষমতা ছিল আর ও 1000 লিটারই ওর ভিতর রাখছে বা আপনি ওর মধ্যে রাখছেন, তার মানে ও পুরোপুরি পরিপূর্ণ। তার মানে ওকে আমি কি বলতে পারবো? সম্পৃক্ত অবস্থায় আছে বলতে পারবো। তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত অবস্থা নিয়ে একটা প্রাথমিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এখন দেখেন সম্পৃক্ত বাষ্পচাপ কি। আমরা যেই মানে যে বায়ুমণ্ডলে আমরা থাকি বা যে বায়ুমণ্ডলের মধ্যে আমরা বিলং করি, সেই বায়ুমণ্ডলে কি আছে? প্রত্যেকটা জায়গায় কিন্তু জলীয় বাষ্প আছে না? প্রত্যেকটা জায়গায় কি আছে? জলীয় বাষ্প আছে। হ্যাঁ, তো এই যে জলীয় বাষ্পটা কোথা থেকে আসতেছে? চারদিক থেকে। মনে করেন এই যে আমি ঘামতেছি, আপনাদেরকে পড়াইতে ঘামতেছি, ওখান থেকে ফ্যান বাতাস করতেছে, এই ঘাম শুকাচ্ছে, এই ঘামটা শুকায় কই চলে যাইতেছে? এই ঘামটা তো শুকায় সাথে সাথে সমুদ্রে চলে যেতে পারতেছে না, তাই না? এই ঘামটা শুকায় আছে আমার রুমের মধ্যেই কোথাও আছে, আশেপাশেই কোথাও আছে, যেখানে যাইতে পারতেছে সেখানেই আছে সে। তার মানে এই ঘামটা হচ্ছে শুকায় জলীয় বাষ্প হিসেবে আশেপাশে কোথাও অবস্থান করতেছে প্রাথমিকভাবে, তাই না? আচ্ছা, তো এখন যেটা দাঁড়াচ্ছে কথা যে সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, তো এখন মনে করেন যেটা বলতে চাচ্ছি যে বাতাসের মধ্যে কি থাকে? জলীয় বাষ্প থাকে। এটা হচ্ছে প্রথম কথা। এখন বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, সেই প্রত্যেকটা জায়গার বাতাসেরই কি জলীয় বাষ্পের একটা ধারণ ক্ষমতা থাকে। হ্যাঁ, জলীয় বাষ্পের একটা ধারণ ক্ষমতা থাকে। তো মনে করেন আমার রুমের মধ্যে যে বাতাস আছে সেটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা মনে করেন কত? 5 মিটার কিউব, মানে আয়তন দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ধরে নিচ্ছি। হ্যাঁ, বা হচ্ছে 5 লিটার ধরে নিলাম, অনেক বেশি হয়তো 5 লিটার, এটা হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এখন এর মধ্যে 5 লিটারই আছে, 5 লিটার পরিমাণই জমা আছে। জলীয় বাষ্প কতটুকু আছে? 5 লিটারই আছে। মানে হচ্ছে সে আর এক্সট্রা নিতে পারবে না। ওই যে টাঙ্কির মতো, যে এক্সট্রা দিলে কি হবে? পানিটা বের হয়ে পড়ে যেতে থাকবে। হ্যাঁ, তো টাঙ্কির মতো তার মধ্যে 5 লিটার আছে, 5 লিটারই ছিল। তো এখন সে কি ফুলফিল একটা অবস্থা আছে না, পরিপূর্ণ অবস্থায় আছে না এই জলীয় বাষ্পটা আমার রুমে? তার মানে কি সে সম্পৃক্ত অবস্থায় আছে, সেটা আমি বলতে পারি। মানে যে পরিমাণ জলীয় বাষ্প দিলে বায়ু আর জলীয় বাষ্প অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, সেই জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলবো কি? সম্পৃক্ত অবস্থা, বা সেই অবস্থাকেই আমরা কি বলবো? সম্পৃক্ত অবস্থা। এবং সব সময় তো চারপাশের সব কিছুই তো আমাদেরকে প্রেশার দিতেছে, বায়ু প্রেশার দিচ্ছে, জলীয় বাষ্প চাপ দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু তাইলে এই সম্পৃক্ত জলীয় বাষ্প তো একটা চাপ দিবে। তার মানে কোনো একটা জায়গায় নির্দিষ্ট টেম্পারেচারে সম্পৃক্ত জলীয় বাষ্প দ্বারা আমরা যে চাপ অনুভব করব সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে? তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ কি? অসম্পৃক্ত বাষ্পচাপ কি? সেম কথা যে এখানে আমার 5 লিটার ধারণ ক্ষমতা ছিল, আছে 4 লিটার, 1 লিটার এখনো বাকি আছে। তার মানে আমার কিছুটা কম আছে, আমি পূর্ণ না। তার মানে কোনো নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা জায়গার বায়ু যদি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না হয় বা অসম্পৃক্ত অবস্থায় বিদ্যমান থাকে, সেই বাষ্প যেই চাপ দিবে সেটাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বা অসম্পৃক্ত বাষ্পচাপ। কথা কিন্তু সেম। তো আশা করি আপনাদের সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ নিয়ে কোনো ঝামেলা নাই। এগুলো সহজ জিনিস, এগুলো আপনারা পারেন। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা জলীয় বাষ্প রেখা দেখবো। হ্যাঁ, আপনাদের বইয়ের মধ্যে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা একটু ভাইয়া চেষ্টা করি ব্যাখ্যা করে দেওয়ার জন্য, কেমন? আচ্ছা, কি জলীয় বাষ্প রেখা। তো জলীয় বাষ্প রেখাটা কেমন? তো তারা যখন গ্রাফটা আঁকছে তখন তারা করছে কি, আপনার এক্স অ্যাক্সিস বরাবর তারা হচ্ছে নিচে ভলিউম বা আয়তনের চেঞ্জ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তারা নিচে হচ্ছে প্রেসারের চেঞ্জ। হ্যাঁ, প্রেসারের চেঞ্জ। এখন বইয়ের গ্রাফটা কি? বইয়ের গ্রাফটা হচ্ছে এমন যে দেখাচ্ছি ভাইয়া, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা কি? সি পয়েন্ট। হ্যাঁ, বইয়ের গ্রাফটা হচ্ছে এরকম। আচ্ছা, এই গ্রাফ দ্বারা তারা কি বুঝিয়েছে ভাইয়া বলতেছি। প্রথম কথা, এই গ্রাফের এই পোর্শনটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পের জন্য। কার জন্য? অসম্পৃক্ত বাষ্পের জন্য। হ্যাঁ, আর এটা কি? সম্পৃক্ত বাষ্পের জন্য। সম্পৃক্ত বাষ্প, এটা অসম্পৃক্ত বাষ্পের জন্য আর এটা সম্পৃক্ত বাষ্পের জন্য। আচ্ছা,
অসম্পৃক্ত বাষ্পের জন্য এখানে কি ঘটতেছে, এই যে এ থেকে বি অংশে আমরা যদি খেয়াল করে দেখি যে এ থেকে বি অংশে কি হচ্ছে, ভলিউম যত কমতেছে প্রেসার কিন্তু তত বাড়তেছে। ভলিউম এখানে ছিল যখন প্রেসার ছিল এই জায়গায়, ভলিউম যখন এইখানে আসছে ভলিউম কিন্তু কমতেছে, এই যে জিরোর কাছাকাছি আসতেছে, তখন কি প্রেসার বাড়ছে। ভলিউম আরও কমছে, প্রেসার আরও বাড়ছে, ভলিউম আরও কমছে, প্রেসার আরও বাড়ছে। ব্যাপারটা এরকম না? তার মানে কি এই জায়গায় কি দেখতেছি, ভি সমানুপাতিক 1/p এরকম দেখতেছি। হ্যাঁ, এই জায়গায় কি দেখতেছি, ভি সমানুপাতিক 1/p। এই অংশে ভরের কোনো লস হয় না, তার মানে ভরটা কি কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এই অংশে ভরটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এই এবি অংশে অসম্পৃক্ত বাষ্পচাপ আমি তো পাচ্ছি, এখানে আমি যদি বাষ্পচাপ পাচ্ছি, যেই চাপটা পাবো সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। কেমন, এটা ভলিউমের সাথে সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন এখানে কিন্তু আবার আমার ভরের কোনো চেঞ্জ হচ্ছে না, ভর কিন্তু ফিক্স থাকতেছে। তার মানে আমরা বলতে পারি কি অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে সে হচ্ছে যে পি ভি সমানুপাতিক 1/p এই সম্পর্কটা দেখায়। আর এই সম্পর্কটা কার সম্পর্ক, বয়েলের সূত্র, তাই না? তার মানে অসম্পৃক্ত বাষ্প কি বয়েলের সূত্র মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প কি করছে, বয়েলের সূত্রটা মেনে চলছে। আচ্ছা, এখন যখন সে বি পয়েন্টে আসছে, এই পয়েন্টে আসছে, তখন কি হয়েছে, তখন হচ্ছে যে সে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হওয়া শুরু করলো। অসম্পৃক্ত থেকে কি হওয়া শুরু করলো, সম্পৃক্ত হওয়া শুরু করলো। এই বি থেকে সি পোর্শন পুরাটাই অসম্পৃক্ত থেকে সে সম্পৃক্ত হতে থাকে। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় যদি সে সম্পৃক্ত হওয়া শুরু করে, তার মানে এই জায়গা থেকে আমি যেই চাপটা পাওয়া শুরু করবো সেটাই আমার সম্পৃক্ত বাষ্পচাপ। কেমন, সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, সম্পৃক্ত বাষ্পচাপ খুব ভালো কথা। এখন সম্পৃক্ত আমি কখন হই, যখন হচ্ছে যে আমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সমান হয়ে যায়, যে আমার যে পরিমাণ আমি ধারণ করতে পারি সেই পরিমাণই আমার ভিতর আছে, তখন আমি সম্পৃক্ত হই, তাই না? তো সম্পৃক্ত যখন হয় তখন হচ্ছে কি একটা উপক্রম হয়। কি উপক্রম হয়, যে মনে করেন আমার ট্যাঙ্কি যখন ফুল হয়ে যায়, ট্যাঙ্কি যখন ফুল হয়ে যায় তখন কি হয়, আমার ট্যাঙ্কি থেকে পানি পড়া শুরু করে না? তো এখানেও সম্পৃক্ত যখন হয়ে যায় তখন হচ্ছে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে। কি হওয়া শুরু করে, ঘনীভূত হওয়া শুরু করে। ঘনীভূত হওয়া মানে কি, ঘনীভূত হওয়া মানে হচ্ছে মনে করেন তরল পদার্থ ঘনীভূত হইলে কি হয় আপনার, আবার হচ্ছে যে মানে মনে করেন গ্যাসীয় পদার্থ ঘনীভূত হইলে আবার একটু তরলে পরিণত হয়ে যায়। কেমন, এই হচ্ছে ঘটনা। তো আপনার দেখা যাবে যে এইখানে আপনার যে বাষ্পটা আছে সেটা যখন ঘনীভূত হওয়া শুরু করবে সে কিছুটা তরলে পরিণত হবে। কেমন, এই হচ্ছে ঘটনা। তার মানে আপনার বি অংশে কি হয়, বি অংশে হচ্ছে যে আপনার সে সম্পৃক্ত হওয়া শুরু করে এবং এখান থেকে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ পাই এবং চাপ বৃদ্ধির সাথে সাথে এখানে গ্যাসটা ঘনীভূত হওয়া শুরু হয় এবং কিছু পরিমাণ চাপ, কিছু পরিমাণ বাষ্প আপনার এখানে হচ্ছে তরলে রূপান্তর হয়। ভাই কিন্তু বলছি ওই যে ঘনীভূত হয়, কিছু পরিমাণ বাষ্প এখানে তরলে রূপান্তরিত হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন একটা জিনিস এখানে মাথায় রাখবেন, এখানে কিছু পরিমাণ বাষ্প যদিও তরলে পরিণত হচ্ছে, কিন্তু এই জায়গায় যে সম্পৃক্ত বাষ্পচাপ পাচ্ছি এটা কিন্তু স্থির। এই যে বি থেকে সি অংশের টোটাল যে ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে কি হয়েছে, এই ঘটনাটার মধ্যে কিন্তু দুইটা অবস্থা আছে। কি বলছি ভাইয়া, কিন্তু বলছি যে এখানে কিছু তরল হয় ঘনীভূত হয়ে, আর বাকিটা কি থাকে, বাষ্প থাকে। তার মানে এই একটা অঞ্চল যেখানে বাষ্প ও তরল, বাষ্প ও তরল দুইজন হচ্ছে একই সাথে অবস্থান করে, মানে এই দুইটা ফেজ আমি এখানে একটু একটু করে পাই। হ্যাঁ, আচ্ছা, আর যখন সে সি পয়েন্টে পৌঁছায় তখন এই বাষ্পটা পুরোপুরিভাবে তরলে পরিণত হয়ে যায়। কেমন, এইখান থেকে অসম্পৃক্ত বাষ্প ছিল শুরুতে, অসম্পৃক্ত বাষ্পটা ফার্স্টে কি হলো, সম্পৃক্ত হইলো, সম্পৃক্ত হওয়ার পরে সে আস্তে আস্তে কি হলো, তরলে পরিণত হয়ে গেল। আশা করি আপনারা ক্লিয়ার। তো এখন এখানে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারটা কি সেটা একটু ভাইয়া বলি। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় কিন্তু আমি কোনো ভর হারাইনি, কিন্তু এই জায়গায় আমার বাষ্পটা কি কিছু ভর হারাইছে না, কারণ ভাইয়া বলছি যে কিছু পরিমাণ ঘনীভূত হয়ে যায়, ফলে কিছু বাষ্প তরল হয়ে যায়। এখন বাষ্পটা কি হয়ে গেছে, তরল হয়ে গেছে। আমার যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলা কিসের সূত্র, গ্যাসের ক্ষেত্রে সূত্র না। তা আমি ধরে নিলাম এইগুলা গ্যাস, বাষ্প বাষ্প করে আলাদা করতেছি না, আপাতত ধরে নিলাম এগুলো গ্যাস। তো গ্যাস যদি হয় তাইলে না এটা মেনে চলবে। এখন কিছু যদি তরলে পরিণত হয়ে যায়, তার মানে আগে যেটা গ্যাস ছিল সেই গ্যাসটা কি কিছু পরিমাণ ভর হারাইছে বা এম লস হয়েছে। এখানে আশা করি বুঝতে পারছেন, কিছু পরিমাণ এম এর চেঞ্জ হয়েছে। কিন্তু আমার বয়েলের সূত্রে কি বলছে, স্থির ভরে কোন একটা বস্তু বা নির্দিষ্ট ভরের কোনো বস্তুর আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, তার মানে নির্দিষ্ট ভর হইতে হবে। কিন্তু আমার এই অংশে কি হয়েছে, আমার কিছু মাস লস হয়েছে, কিছু মাস যেহেতু তরলে পরিণত হয়ে গেছে সেটা কমে গেছে। তো কমে গেলে তো এখানে নির্দিষ্ট ভর নাই, তার মানে কি সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো মেনে চলে না। অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র, চার্লসের সূত্র সবকিছু মেনে চলে। তো আপনাদের বইয়ের মধ্যে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের কিছু ব্যাখ্যা বা বৈশিষ্ট্য দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে,
সেগুলো কিন্তু অলরেডি ভাইয়ার বলা হয়ে গেছে। আপনারা যদি বুঝেন আপনারা পার্থক্য নিজেরাই লিখতে পারবেন, আর আরেকবার বই থেকে পড়ে নেবেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে লিখতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ভাইয়া এই গ্রাফটা থেকে কি বলতে চেয়েছি। হ্যাঁ, আজকের পড়া খুবই সহজ, খুবই সহজ। সুতরাং আমরা একটু আস্তে ধীরে সুন্দরভাবে পড়ি, যাতে আমাদের আর সেকেন্ডবার এই জিনিসটা নিয়ে ঝামেলা করতে না হয়। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, যে জলীয় বাষ্প হালকা নাকি হচ্ছে যে আপনার শুষ্ক বায়ু হালকা? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমার বাতাসের মধ্যে যখন জলীয় বাষ্প চলে আসে, তার মানে কি জলীয় বাষ্প মানে কি পানির কণা। বাতাসের মধ্যে যখন এই পানির কণা ঢুকে যায় তখন সেই বাতাসটাকে আমরা বলি আর্দ্র বায়ু। হ্যাঁ, বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প আসে সেই বাতাসকে আমরা কি বলি? আর্দ্র বায়ু বলি। হ্যাঁ, তো এখন আমাকে এটা বলবেন যে বাতাসের মধ্যে জলীয় বাষ্প আসলে সেই বাতাস ভারী হয়, নাকি হচ্ছে বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প না থাকে বা একদম খালি থাকে বাতাসটা, বা শুষ্ক বায়ু থাকে, সেই বায়ুটা কি ভারী হয় কিনা, মানে কে বেশি ভারী? তো এটা আপনাদের একটা HW, এটা খুবই সহজ একটা জিনিস। আপনারা একটু চিন্তা করে আপনারা এই জিনিসটা উত্তর দেবেন। এই জিনিসটা ভাইয়া বলতেছি না। হ্যাঁ, কি প্রশ্নটা হচ্ছে এটা, শুষ্ক বায়ু নাকি আর্দ্র বায়ু ভারী, নাকি আর্দ্র বায়ু ভারী, ব্যাখ্যা করো। মানে কারণটা ব্যাখ্যা করবেন, মানে কোনটা ভারী সেটা আমাকে জানাইতে হবে না, মানে জানাইতে হবে কিন্তু ব্যাখ্যা সহ। হ্যাঁ, ব্যাখ্যা করো, এটা হচ্ছে আপনাদের টাস্ক। তো আশা করি এইটুকু আপনারা করতে পারবেন, এবং এটা খুবই সহজ, না পারলে ভাই ইনশাআল্লাহ বলে দেব। তো এখন দেখেন, আমাদের যে বাতাসে যে জলীয় বাষ্প চাপ আর বায়ুর চাপ, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, মনে করেন আমার এখানে বাতাস আছে, শুধু বাতাস, শুকনা বায়ু, তো শুষ্ক বায়ু, সেই শুষ্ক বায়ুর কি একটা প্রেশার আছে না? মনে করেন শুধুমাত্র সেই শুষ্ক বায়ুর যে প্রেশার সেটা হচ্ছে PA। এখন এই শুষ্ক বায়ুর ভিতর আমার মনে করেন কিছু জলীয় বাষ্প চলে আসলো, তো সেই জলীয় বাষ্পেরও তো একটা প্রেশার আছে। মনে করেন এটাকে F দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, তো এই জলীয় বাষ্পেরও তো একটা প্রেশার আছে না? আছে কিন্তু। তাইলে এই বায়ুমণ্ডল দ্বারা আমি টোটাল কত চাপ পাবো? বায়ুমণ্ডল দ্বারা আমি টোটাল চাপ পাবো P = PA + F। এই PAটা কি? শুষ্ক বায়ুর চাপ, আর এই Fটা কি? জলীয় বাষ্পের চাপ। এই দুইটা মিলেই তো আমি একটা পাবো, আমাকে তো আর কেউ আলাদা আলাদা দিবে না, দুইটা মিলেই আমি একটা প্রেশার পাবো। এটা হচ্ছে আমার বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, তো আমাদের এখন টার্গেট হচ্ছে যে জলীয় বাষ্প চাপ আর বায়ু চাপ P এর মধ্যে একটা রিলেশন বানাবো আমরা। হ্যাঁ, জলীয় বাষ্প চাপ F আর বায়ু চাপ P এর মধ্যে কি বানাবো? একটা রিলেশন বানাবো। এখন আপনি বলতে পারেন ভাইয়া এই তো রিলেশন তো এখানে দেওয়াই আছে, আবার আপনি মানে এই মাত্র বের করলেন, আবার আপনি এখন কি বের করতে চান? মানে আমরা জিনিসটা একটু ফর্মুলাভাবে বের করতে চাচ্ছি, বের করব এখন। হ্যাঁ, তো আপনারা আশা করি এই যেই জিনিসটা লিখছি এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা বুঝতে পারলে আপাতত চলবে। ভাইয়াকে 2টা মিনিট সময় দেন, ভাইয়া বাকিটা আপনাদেরকে করে দিচ্ছি, কেমন? আচ্ছা, তো এখন দেখেন, তো ধরেন আমরা এটা তো বায়ুমণ্ডলের চাপ, তাই না? তো আমরা ধরেন যে আমাদের বায়ুমণ্ডলের চাপ হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ কোন একটা নির্দিষ্ট দিন বা কোন একটা নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P, কেমন? আচ্ছা, তো ওই সময়ে বায়ুমণ্ডলের যে তাপমাত্রা, ওই সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা হচ্ছে মনে করেন T। আচ্ছা, তারপরে ওই সময়ে যে আপনার জলীয় বাষ্পের চাপ ছিল, এই যে জলীয় বাষ্পের চাপ, ওই সময়ে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের যে চাপ সেটা ছিল মনে করেন F, কেমন? জলীয় বাষ্পের চাপ ছিল কি? F। আর শুধু বায়ু চাপ, এই যে শুধু বায়ু চাপ, আর শুধু বায়ু চাপ ছিল মনে করেন PA। দেখেন টোটাল বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P, এটা তাপমাত্রা ছিল ওই দিনের টেম্পারেচার T, টেম্পারেচারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে জলীয় বাষ্পের চাপ হচ্ছে F ছিল, শুধু বায়ুর চাপ ছিল এত। তার মানে এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি বায়ু চাপ পাবো, এই যে এই জিনিসটা পাবো, কেমন? আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা এই ঘটনা যখন ঘটছে তখন তো বায়ুর একটা ঘনত্ব আছে, তা আমি সেটাও ধরে নিই যে T তাপমাত্রা ও এই P টোটাল বায়ুমণ্ডলীয় চাপ যদি P হয়, সেই ক্ষেত্রে বাতাসের যে ঘনত্ব ছিল সেই ঘনত্বটা হচ্ছে মনে করেন রো, ঠিক আছে? সেই ঘনত্বটা কত ছিল? রো। তো এটা আমি ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা মনে করেন এটা রো এ দিলাম, বায়ুর ঘনত্ব যেহেতু রো এয়ার। আচ্ছা,
এখন এটার সাথে আমি কাকে তুলনা করব, এটার সাথে আমি এসটিপির যে টেম্পারেচার প্রেসার তার সাথে তুলনা করে একটা সম্পর্ক বানাতে চাচ্ছি বা একটা স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন বানাতে চাচ্ছি। তো মনে করেন এসটিপিতে আমার টেম্পারেচার কত 273 কেলভিন, প্রেসার কত 101.325 কিলো প্যাসকেল বা 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার টু, এটা এসটিপিতে। আবার এসটিপিতে বায়ুর যেই ঘনত্ব সেটা হচ্ছে 1.293 কেজি পার মিটার কিউব। এইগুলো হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি এই স্ট্যান্ডার্ডের সাথে আমার যে কোনো একটা টেম্পারেচার যদি দেওয়া থাকে সেটার একটা সম্পর্ক করব। তো সেই সম্পর্কটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা কিন্তু এখানে সূত্র জানি। হ্যাঁ, সূত্রটা কি আমরা শিখছিলাম যে P1 বাই ρ1 T1 ইকুয়াল টু P2 বাই ρ2 T2, এরকম একটা সূত্র শিখছিলাম আমরা, তাই না? আচ্ছা, তো এখন এই সূত্রের মধ্যে ফেলবো। এই সূত্রের মধ্যে যদি ফেলি, মনে করেন P1 কি, P1 হচ্ছে মনে করেন P1টা কি, P1টা মনে করেন যে আমার এই জায়গার যে বায়ুচাপ সেটাকে আমরা PA নিই, মানে P1 ধরবো। হ্যাঁ, তো এই জায়গায় আমার যে বায়ুচাপ ছিল সেটা কতটুকু ছিল, শুধু বায়ুচাপ, এই জায়গায় শুধু বায়ুচাপ ছিল হচ্ছে আমার PA। তো সেই শুধু বায়ুচাপ P এর জন্য হচ্ছে আমি ঘটনাটা করব। হ্যাঁ, তো শুধু বায়ুচাপ PA, তো আমি PA নিলাম। P এর জন্য শুধু বায়ুচাপ যখন PA, তখন হচ্ছে যে আমার রো হচ্ছে কত, এইটা, সরি রো এইটা না, রো কই, এই যে রো ইকুয়াল টু রো এ, আর তখন টেম্পারেচার কি, এই যে টেম্পারেচার T1, তো এইটুকু গেল। আবার হচ্ছে এসটিপির জন্য, এসটিপিতে যখন আমি আছি আমার প্রেসার হচ্ছে যে আপনার P2 এর মান হচ্ছে এইটা, আর ρ2 এর মান হচ্ছে এইটা, আর T2 এর মান হচ্ছে এইটা। দেখেন এই সবগুলো আমি জানি। হ্যাঁ, তো এখন আমার তো টার্গেট এইটার সাথে সম্পর্ক করা না, মানে হচ্ছে ওই দিন বায়ুর যেই চাপ সেটার সাথে সম্পর্ক করার টার্গেট না, বা শুধু বায়ু চাপের সাথে সম্পর্ক করার টার্গেট না, ওই দিন বায়ুমণ্ডলের চাপের সাথে, বায়ুমণ্ডলের চাপ P কিন্তু ডিফারেন্ট, বায়ুমণ্ডলের চাপের সাথে সম্পর্ক করা হচ্ছে আমার টার্গেট। তাহলে বায়ুমণ্ডলের চাপ কি P না, তাহলে আপনি কি লিখতে পারেন, PA ইকুয়াল টু P মাইনাস F, এটা লিখতে পারেন। তাহলে P এর জায়গায় আপনি কি বসাইতে পারেন, P এর জায়গায় আপনি বসাইতে পারেন P মাইনাস F। আশা করি বুঝছেন, এই যে P মাইনাস F। হ্যাঁ, তো P কি বায়ুমণ্ডলের চাপ, আর হচ্ছে F কি আপনার জলীয় বাষ্প চাপ। দেখেন এই দুজনের মধ্যে সম্পর্ক বের করাই তো আমার টার্গেট। তাই আমি এখন F এর ভ্যালু বের করব। তাহলে F এর ভ্যালু যদি বের করতে চাই, আগে হচ্ছে P মাইনাস F লিখলাম, বাকি সব কিছু ওই পাশে নিয়ে গেলাম, P2 ইন্টু রো এ ইন্টু T1 ডিভাইডেড বাই P2 T2, সরি ρ2 T2। তো আপনার F এর ভ্যালু বের করতে হলে F ইকুয়াল টু P মাইনাস আপনার এটা কি P2 না, আচ্ছা রোগুলাকে একসাথে লিখি আমি, রো এ ডিভাইডেড বাই ρ2 ইন্টু T1 ডিভাইডেড বাই T2 ইন্টু P2। হ্যাঁ, এই যে দেখেন আপনার এই যে একটা সম্পর্ক বের হলো, জলীয় বাষ্পের চাপের সাথে আপনার যে বায়ুমণ্ডলীয় চাপ, সেই চাপের সাথে একটা সম্পর্ক বের হলো। তো আশা করি আপনারা সবাই এই সম্পর্কটা বুঝতে পারছেন। সম্পর্কটা ইউজ করে তেমন কোনো অঙ্ক আসে না, যদি আসে ডিরেক্ট এখানে হচ্ছে যে আপনি সবগুলো জিনিস জানেন। দেখেন আপনাকে কি দেওয়া থাকবে, আপনাকে শুধু এই বায়ুমণ্ডলীয় প্রেসারটা বের করতে বলবে বা জলীয় বাষ্পের চাপটা বের করতে বলবে, বাকি সব ডাটা কিন্তু এসটিপিতেই নেওয়া হয়েছে। এবং একটা দুইটা ডাটা মিসিং থাকতে পারে, যেমন ধরেন আদিতে যে টেম্পারেচার আছে সেটা মিসিং থাকতে পারে। তো আপনাকে যে কোনো দুইটা বলে দিবে, হয় আপনাকে T1 PA বলে দিবে অথবা আপনাকে FPA বলে দিবে। তো যেই দুইটা বলে দিবে অন্যটা বের করতে দিবে। আশা করি বুঝতে পারছেন, আপনার জাস্ট এই সূত্রটা লাগবে। আর এই সূত্রটা মুখস্থ রাখার কিছুই নাই, এই সূত্রটা আসছে এখান থেকে আর এখান থেকে। তো আপনি যদি এই দুইটা জিনিস জানেন, এই সূত্র বের করা আপনার জন্য কি 1-2 এর ব্যাপার। হ্যাঁ, খুবই সহজ জিনিস কিন্তু। তো আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে। তো আসেন এবার হচ্ছে যে আমরা আজকের দিনে যে বেসিক্যালি মেইন টপিক সেখানে চলে যাই। তো আর্দ্রতা কি, আর্দ্রতা হচ্ছে বায়ুর মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে, বা বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকলে সেই বায়ুকে আর্দ্র বায়ু বলি, আর বায়ুর মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে সেটাই হচ্ছে তার আর্দ্রতা। কেমন? আচ্ছা, পরম আর্দ্রতা কি? তো আর্দ্রতা কি সেটা তো ভাইয়া বললাম, আর্দ্রতা কি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাই হচ্ছে তার আর্দ্রতা। আর হচ্ছে পরম আর্দ্রতা কি, পরম আর্দ্রতা ইকুয়াল টু একক আয়তনে, বায়ুমণ্ডলের একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আমরা কি বলবো, পরম আর্দ্রতা। হ্যাঁ,
তার মানে আপনার ভি আয়তনে মনে করেন বায়ুর আর্দ্রতা হচ্ছে মনে করেন, বা জলীয় বাষ্পের ভর হচ্ছে মনে করেন এম, তাহলে একক আয়তনে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে, এম বাই ভি পরিমাণ, এটাই তার হচ্ছে কি পরম আর্দ্রতা। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, আপনারা পরম আর্দ্রতাগুলো বের করতে পারবেন। আচ্ছা, তারপর আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক, আচ্ছা এই তো চলে আসছি। শিশিরাঙ্ক নিয়ে একটা গল্প করি। হ্যাঁ, মনে করেন আপনি আবার ওই টাঙ্কিতে ফেরত যান। হ্যাঁ, মনে করেন আপনি আবার ওই টাঙ্কিতে ফেরত গেলেন, তো টাঙ্কি ধরতে পারে কত, 1000 লিটার। টাঙ্কি ধরতে পারে কত, 1000 লিটার। হ্যাঁ, এখন আপনি ধরেন কোনোভাবে এই টাঙ্কিকে ফুল করে ফেললেন। ফুল করে ফেললে টাঙ্কির ধারণ ক্ষমতা ছিল 1000 লিটার, এবং আপনার কাছেও আছে কত, মানে আপনি টাঙ্কিতে যে পরিমাণ পানি দিয়েছেন সেটাও 1000 লিটার। তার মানে কি ফুলফিল হয়ে গেছে। তো ফুলফিল যদি হয়ে যায় তার মানে ঘটনাটা কি, এখানে কি আর অধিক পরিমাণে পানি নিতে পারবে? পারবে না। এবং এখানে যখন ফুলফিল হয়ে যাবে তখন ঘটনাটা কি দাঁড়াবে? ঘটনাটা দাঁড়াবে যে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প, মনে করেন বাষ্প আছে 1000 লিটার বাষ্প দরকার ছিল, আমার 1000 লিটার জলীয় বাষ্প দিলাম আমি। তো এখন ঘটনা হচ্ছে যখন জিনিসটা ফিল আপ হয়ে গেল তার মানে কি সে সম্পৃক্ত অবস্থা অর্জন করলো, আর সম্পৃক্ত অবস্থা অর্জন করে মানে সে একটা সম্পৃক্ত বাষ্পচাপ দিবে, তাই না? আর আমরা কি জানি, ওই যে সম্পৃক্ত বাষ্পচাপ যখন ঘটে তখন কিছু পরিমাণ তরল কি ঘনীভূত হয়ে যায়। ওই যে গ্রাফের মধ্যে ভাই দেখাইছিলাম, কিছু পরিমাণ তরল কি হতে থাকে, ঘনীভূত হয়ে যায়। ঘনীভূত হয়ে কি হয়ে যায়, বাষ্পটা তরলে পরিণত হয়। হ্যাঁ, এই যে দেখেন এইখানে যখন সম্পৃক্ত বাষ্পচাপ চলে আসবে তখন কিছু পরিমাণ তরল ঘনীভূত হবে, এবং ঘনীভূত তরলটাকে আমরা কি বলবো, শিশির বলবো। ঘনীভূত তরলটাকে আমরা বলবো কি, শিশির। যেই তাপমাত্রায় আপনি শিশির পাবেন সেই তাপমাত্রাটাকে আপনি বলবেন কি, শিশিরাঙ্ক বলবেন। যেই তাপমাত্রা আপনি শিশির পাবেন সেই তাপমাত্রাকে আপনি কি বলবেন, শিশিরাঙ্ক বলবেন। আর শিশিরাঙ্কের পর প্রথম শর্ত কি, সম্পৃক্ত বাষ্পচাপ হইতে, সম্পৃক্ত বাষ্প হইতে হবে, সম্পৃক্ত না হলে হবে না। আচ্ছা, তো এটা তো গেলে একটা কথা। এখন আমি সেকেন্ড কথা বলবো, হ্যাঁ, যেটা আপনাদের বইয়ের সংজ্ঞায় আছে। সেকেন্ড কথাটা হচ্ছে এরকম যে আমার কাছে 1000 লিটারের একটা বাক্স আছে যেটার মধ্যে আমি 1000 লিটার বাষ্প রাখতে পারি, কিন্তু আমার কাছে ওই পরিমাণ বাষ্প নেই। তো আমার কাছে বাষ্প আছে মনে করেন 800 লিটার। তাইলে আমার 1000 লিটার ছিল আগে, এখন আমার বাষ্পের পরিমাণ হচ্ছে 800 লিটার। তার মানে কি বাষ্প কম আছে না? বাষ্প কিন্তু কম আছে। তো বাষ্প যদি কম থাকে তাহলে কি সে সম্পৃক্ত হইতে পারছে? পারে নাই। কিন্তু আমার টার্গেট কি, আমি শিশিরাঙ্ক বের করবো। শিশিরাঙ্ক বের করতে হলে তারে কি করতে হবে, সম্পৃক্ত করতে হবে। এখন আমার একটা জিনিস বলেন, আপনি যদি বাষ্প অ্যাড না করেন, আপনি পিটায়া কিলায়া আপনি চাপ দিয়ে প্রেসার দিয়ে আপনি এইখানে তো আপনি ইয়েটা বাড়াইতে পারবেন না, কি বলে আপনার বাষ্পের পরিমাণ তো বাড়াইতে পারবেন না, পরিমাণ তো ফিক্সড, তাই না? পরিমাণ কিন্তু ফিক্সড। তো এখন একটা জিনিস করা যেতে পারে, মনে করেন এটা কেজি, এত কেজি এত কেজি, হ্যাঁ, তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কারণ অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া আয়তন বাড়াই দিই, আয়তন কমাই দিই। আয়তনের ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে কত গ্রাম উপস্থিত আছে। হ্যাঁ, যে 1000 কেজি হইলে আপনার পুরো জিনিসটা ফিল আপ হয়, আপনার কাছে আছে 800 কেজি, আপনি চাইলেও তো 200 কেজি যদি বাহির থেকে এনে না দেন, আপনি তো এখানে উৎপাদন করতেছেন না, তাই না? তো এখন আপনি কি করতে পারেন, এখন আপনি এটাকে সম্পৃক্ত করার জন্য বাহির থেকেও আনতে পারতেছেন না, একটা বিপদে পড়লেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এটার ধারণ ক্ষমতা কমায় দেন। এটা ধারণ ক্ষমতা আগে কি ছিল, ধারণ ক্ষমতা ছিল 1000 কেজি। এখন আপনি যদি এটা ধারণ ক্ষমতাকে কোনোভাবে কমাইতে পারেন, কমায় যদি 800 কেজি দেন, তাহলে দেখেন তো এই জায়গায় আমার ছিল কতটুকু, 800 কেজি, এবং আমার ধারণ ক্ষমতা বেশি থাকার কারণে সম্পৃক্ত হচ্ছিল না। কিন্তু এখন আমি বললাম কি ধারণ ক্ষমতা কমায় দিলাম, তার মানে এর ফলে কি হলো, যেইটুকু আমার ছিল সেইটুকু দিয়ে এই জিনিসটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। কি করলে, ধারণ ক্ষমতা কমায় দিলে যেইটুকু জলীয় বাষ্প ছিল সেটা দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো যেই টেম্পারেচারে এই ধারণ ক্ষমতা কমায় দিব আমি, এবং যে সম্পৃক্ত বায়ু অর্জন হয়ে যাবে সেই তাপমাত্রাটাকে আমি কি বলবো, শিশিরাঙ্ক বলবো। আবারও সেম কথা, যে যখনই সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যাওয়া মানে কি, সম্পৃক্ত বাষ্পচাপ অর্জন হওয়া, সম্পৃক্ত বাষ্পচাপ অর্জন হওয়া মানে কি, সেখানে শিশির জমা, আর মানে কিছু তরল ঘনীভূত হওয়া, এবং তরল ঘনীভূত হওয়া মানে শিশির জমা, আর শিশির যে টেম্পারেচারে হয় সেই টেম্পারেচারকে শিশিরাঙ্ক বলে। দুইটা কথা কিন্তু ঘুরে ফিরে সেম, কিন্তু আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে, কারণ এই জিনিসটা দিয়ে আপনি অনেকগুলো অঙ্ক করবেন। সো আমি আরেকবার বলতেছি, শিশিরাঙ্ক কি, আপনার বায়ুর মধ্যে মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, যেটা দিলে হচ্ছে সে সম্পৃক্ত হবে। সেটা মনে করেন যে আপনার এই 1000 কেজি জলীয় বাষ্প যদি দেন, তাইলে
কিন্তু আপনার কাছে 1000 কেজি নাই, আপনার কাছে আছে 800 কেজি, বায়ুতে আছে কত 800 কেজি, এবং বাহির থেকে আপনি আনতেও পারতেছেন না, আপনার নদী নালা সব শুকায় গেছে, আপনি জলীয় বাষ্প আনতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? আপনি হচ্ছেন যে কোনো একটা সিস্টেম অবলম্বন করে আপনার বায়ুর যে ধারণ ক্ষমতা আছে সেটাকে কমায় দিবেন, এবং বায়ুর যদি ধারণ ক্ষমতাটাকে আমি কমায় দিই তাহলে দেখা যাবে যে কোনো একটা টেম্পারেচারে আইসা সেই বায়ুটা হচ্ছে 800 কেজি মানে ধারণ ক্ষমতা হয়ে যাবে, এবং তার ধারণ ক্ষমতা 800 কেজি যদি হয়ে যায় এবং তার মধ্যে যদি 800 কেজি থাকে, তার মানে তখন কি সে সম্পৃক্ত, আর সম্পৃক্ত হলে তো ক্যাল্লাফাতে তখনই শিশির সৃষ্টি হবে, ফলে সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? শিশিরাঙ্ক বলবো। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটা বায়ু তো জিনিসটা তো বায়ুমণ্ডলের আবার তাপ ধারণ ক্ষমতা বাড়াবো কমাবো কেমন? এটার কি টাইনা বড় করবো, মানে কিলা ছোট করবো, এরকম কিছু না ভাইয়া, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন একটা গ্যাসীয় বস্তুর কি করি, তাপ দেই, তখন তার কি আয়তন প্রসারিত হয় না? তাপ দিলে কি হচ্ছে? আয়তনটা প্রসারিত হচ্ছে। তা আয়তন যখন প্রসারিত হয় অবশ্যই তখন তার মধ্যে ফ্রি স্পেসের ক্রিয়েট হবে, এবং ফ্রি স্পেস যত বাড়বে ততই কি হবে? ফ্রি স্পেস যত বাড়বে তত হচ্ছে তার মধ্যে ধারণ ক্ষমতা বাড়বে, বা হচ্ছে ক্যাপাসিটি বাড়তেছে। আবার আমি মনে করেন তাপ হ্রাস করলাম, গ্যাসের যদি তাপ হ্রাস করি সে কি হবে? সংকুচিত হইতে থাকবে না, কিছুটা হলেও সংকুচিত হবে, এবং সংকুচিত হলে কি হবে? তার ভিতরে স্পেস কমে যাবে। স্পেস কমে যাওয়া মানে কি? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাওয়া। তার মানে মেক ইট সিম্পল, আপনি আগে যদি আপনার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার যদি 1000 কেজি হচ্ছে ধারণ ক্ষমতা, এখন আপনার থাকে যদি 800 কেজি জলীয় বাষ্প, এখন আপনার এই জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত করতে হবে, তাহলে আপনি 50 থেকে ধীরে ধীরে কি করবেন? টেম্পারেচার কমাইতে থাকবেন, এবং কমাইতে মনে করেন আপনি এরকম টেম্পারেচার আসলো যে 28 ডিগ্রি সেলসিয়াসে যখন আসছেন, তখন হচ্ছে এর ক্যাপাসিটি এতটাই কমছে, যে ক্যাপাসিটি হয়ে গেছে কত? 800 কেজি। তো এই দেখেন, এই 28 ডিগ্রি সেলসিয়াস আপনার ক্যাপাসিটি কমে 800 কেজিতে নামছে, এবং আমার ছিল 800 কেজি, তো এখন আমার ধারণ ক্ষমতা 800 কেজি, তাইলে কি সম্পৃক্ত হয়ে গেছে। তার মানে কি, এই যে টেম্পারেচারে সে সম্পৃক্ত হয়েছে, এই টেম্পারেচারটাই কি? শিশিরাঙ্ক। আশা করি অনেকক্ষণ ধরে একটা জিনিস নিয়ে বলতেছি, এই শিশিরাঙ্ক ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে আশা করতেছি। তো ভালো করে একটু পড়বেন ভাইয়ারা, যদি না বুঝেন আরেকবার দেখবেন ভাইয়ারা, এই জিনিসটা পজ করে ভাইয়া আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তো এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের ক্লিয়ার, ঠিক আছে? একটা জিনিস ক্লিয়ার যে শিশিরাঙ্ক কি। আচ্ছা, আর শিশিরাঙ্ক সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে সৃষ্টি হয়। হ্যাঁ, এখন আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কি শিখবো? আপেক্ষিক আর্দ্রতা। তা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আপেক্ষিক আর্দ্রতা কি? কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে, কি করতে? আচ্ছা, সম্পৃক্তটা পুরোপুরি লিখি, সম্পৃক্ত করতে প্রয়োজনীয়, তার মানে এটা নাও থাকতে পারে, প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একটা অনুপাত, যে অনুপাতটা কি প্রকাশ করে? যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, মনে করেন 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বাতাসে আছে হচ্ছে 800 কেজি জলীয় বাষ্প, এখন ওই বাতাসটাকে সম্পৃক্ত করতে আমার দরকার 1000 কেজি জলীয় বাষ্প। হ্যাঁ, তাইলে এখন কি প্রকাশ করে? উপরে প্রকাশ করে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। তো 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্প এইটুকু আছে, এইটা হচ্ছে উপরে। আর নিচে কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। তো আমি কি জানি, এই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ কত? 1000 কেজি। তো এইটা হচ্ছে নিচে থাকবে। তা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ বলুক, বা হচ্ছে যে ওই মুহূর্তে বায়ুর যে ধারণ ক্ষমতা সেটাও যদি বলুক, তাইলেও কিন্তু এই কথাই। হ্যাঁ, ক্যাপাসিটিও যদি বলে এটাই, আর কি পরিমাণ উপস্থিত থাকা লাগবে সেটাও যদি বলে এইটাই, আর যে পরিমাণ উপস্থিত আছে সেটা হচ্ছে উপরেরটা, মানে প্রেজেন্ট যেটা সেটা হচ্ছে উপরেরটা, আর দরকার যেটা সেটা হচ্ছে নিচেরটা।
আশা করি আপনারা ক্লিয়ার। যদি ক্লিয়ার হন তাহলে খুবই ভালো লাগবে। আচ্ছা, এখন একটা দেখেন জলীয় বাষ্পের পরিমাণ। পরিমাণ মানে কি বুঝাইছি? পরিমাণ মানে কি ভর বুঝাইছি না, যে 800 কেজি আছে 1000 কেজি লাগবে, তার মানে পরিমাণ বা ভর, এটাকে আমরা ব্র্যাকেটে ভর লিখতে পারি যে ভর। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিসের ভর যত বেশি তার প্রেসার তত বেশি হবে না? আমার বায়ুতে জলীয় বাষ্পের ভর যত বেশি হবে সেখানে বাষ্পচাপ কিন্তু ততই বাড়বে। তার মানে আমার প্রেসার সমানুপাতিক কি? ভর। তাইলে এখন দেখেন জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই হচ্ছে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এটা করলে যা পাবো এই পরিমাণ জলীয় বাষ্প যে চাপ দিবে, মানে সম্পর্কটা কিন্তু এরকম যে পি সমানুপাতিক যেহেতু এম, মানে হচ্ছে দুইটা যেহেতু সমানুপাতে চেঞ্জ হচ্ছে, তাইলে এই পরিমাণ বাষ্প যেই পরিমাণ চাপ দিবে, বায়ুতে উপস্থিত বাষ্প যে পরিমাণ চাপ দিবে ডিভাইডেড বাই বায়ুতে সম্পৃক্ত করতে বা সম্পৃক্ত বাষ্পচাপ যত হবে, দুইটা কি অনুপাত হচ্ছে সেমই হবে, মানে সেম মান দিবে। হ্যাঁ, আরেকবার বলতেছি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের আগে ছিল পরিমাণ, এখন হচ্ছে জলীয় বাষ্পের চাপ, ডিভাইডেড বাই কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করলে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ বা সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, একটা কি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আরেকটা কি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। কেমন? আচ্ছা, তো আপনি চাপ আর ভরের মধ্যে একটা সম্পর্ক তাইলে বের করতে পারলেন, পি সমানুপাতিক এম, এটা আমরা জানি। এই সম্পর্ক থেকে এই সেকেন্ড লাইনটা আসলো। আচ্ছা, এখন আরেকটা ঘটনা ঘটতে পারে। এখন মনে করেন আপনি এখানে শিশিরাঙ্ক আনবেন। শিশিরাঙ্ক আনা মানে কি? শিশিরাঙ্ক আনা মানেই হচ্ছে ওখানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটা দ্বারাই তাকে সম্পৃক্ত করে ফেলতেছি, তাই না? জলীয় বাষ্প বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, আমি করতেছি কি আমার ক্যাপাসিটি কমায় ফেলতেছি। তো আমি যদি আমার ক্যাপাসিটি কমায় ফেলি তাহলে ওই জায়গায় যে জলীয় বাষ্প আছে সেটা দ্বারাই তো সম্পৃক্ত হয়ে গেলাম, তাই না? তাহলে এখন দেখেন তো শিশিরাঙ্ক মানে কি? এই উপরেরটা কি থাকবে? সেম থাকবে। শিশিরাঙ্ক মানে কি? এই উপরেরটা সেম থাকবে, মানে হচ্ছে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সে যে পরিমাণ চাপ দিবে সেটাই তো, তাই না? মানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা তো চেঞ্জ হবে না। তো ওই পরিমাণ জলীয় বাষ্প কি শিশিরাঙ্কে সম্পৃক্ত হয়। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে শিশিরাঙ্কে যেই চাপ দিবে আর এই চাপ দিবে সেটা তো সমান। তাহলে এটার পরিবর্তে আমি কি বলতে পারি? শিশিরাঙ্কে বাষ্পচাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে প্রয়োজনীয় বাষ্পচাপ। কেমন? ওই আগের ঘটনা, সম্পৃক্ত করতে প্রয়োজনীয় বাষ্পচাপ, সেম কথা। এখন যেহেতু হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, তার মানে কি ওই তাপমাত্রায় শিশিরাঙ্ক তাপমাত্রায় এখানে সম্পৃক্ত করতে যে বাষ্পচাপটা প্রয়োজন সেটাই আসবে, এটা চেঞ্জ হয়ে আসবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা আরেকবার বলি, এই লাস্ট লাইনটা আরেকবার বলি। লাস্ট লাইনটা একটু ঝামেলা হয়েছে। কি? এই যে এটা কি আমার কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা কি চাপ দিতেছে, তাই না? তো আমি যদি শিশিরাঙ্কে তাকে সম্পৃক্ত করি তাহলে শিশিরাঙ্ক তো এই বায়ুটাই থাকবে, এই বায়ুটা তো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই বায়ুটা যেই চাপ দিবে শিশিরাঙ্কে এই বায়ুটা একই চাপ দিবে। তার মানে এটারে আমি ডিরেক্ট লিখতে পারি কি শিশিরাঙ্কে যে বাষ্পচাপ সেটা। আর নিচেরটা আমার কি ছিল? নিচেরটা ছিল কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ, তাই না? তারপরে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এখানে তো আমার সেটা চেঞ্জ হয় না, এখানে কিন্তু এটা সেম আছে। এটা কি ওই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। তার মানে আপনার খালি উপরেরটাই চেঞ্জ হচ্ছে, কেমন? নিচেরটা কিন্তু চেঞ্জ হয় না, নিচেরটা কিন্তু সব জায়গায় সেম। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আপনি কি বের করতে পারবেন? এই যে কোনো ডেটা দেওয়া থাকলে আপনি কি রিলেটিভ ডেনসিটি বের করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন, পি সমানুপাতিক যেমন এম, মানে ভর, চাপ, তারপরে হচ্ছে ঘনত্ব, এরা হচ্ছে একে অপরের কি পরিপূরক। ঠিক আছে, একটা জিনিসের যদি ঘনত্ব বেড়ে যায়, তার মানে কি তার একক আয়তনে ভর কমে যাবে। একক আয়তনে ভর কমে যাওয়া মানে কি? ভর কমে যাওয়া মানে হচ্ছে তার প্রেসার কমে যাওয়া, তাই না? তার মানে ভর, ঘনত্ব যাই বলুক না কেন এগুলো ইন্টার রিলেটেড, এগুলা আপনারা ভয় পাইয়েন না। যদি কোনোটা যদি বলে সেভাবে করে আলোচনা করে দেবেন, কেমন? আচ্ছা, তো এখন এই রিলেটিভ ডেনসিটি তো আপনার একটা অনুপাত বের হয়েছে। তো অনুপাতটাকে আপনি যখন 100 দিয়ে গুণ করবেন তখন হচ্ছে আপনার শতকরা হিসাব আসবে।
ঠিক আছে, তখন কি আসবে, শতকরা হিসাব আসবে। আচ্ছা, তো এই রিলেটিভ ডেনসিটি দ্বারা আমি কি বুঝি, এই রিলেটিভ ডেনসিটি দ্বারা আমরা বুঝি যে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। হ্যাঁ, বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, যেমন ধরেন একটা জিনিসের এইখানে মনে করেন রিলেটিভ ডেনসিটি আপনি হিসাব করে পেলেন 60%। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন, এই জিনিসটাকে আপনি ভাঙেন, এই জিনিসটাকে ভাঙলে কি আসে 60/100, তাই না? তাহলে এই 100টা কি নিচে আছে, তার মানে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর হচ্ছে 100 বা প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 100, আর বায়ুতে আছে কতটুকু, বায়ুতে আছে হচ্ছে 60, বা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের ভর আছে হচ্ছে এত, মানে এই যে সবগুলো নিয়ে বলতেছি আর কি। তার মানে রিলেটিভ ডেনসিটি 60% মানে কি, 60% মানে হচ্ছে কোনো একটা জায়গায় যদি 100 প্রয়োজন হয়, মানে ওই জায়গাটাকে সম্পৃক্ত করতে যদি 100 কেজি, মনে করেন 100 কেজি যদি ভরের আপনার জলীয় বাষ্প প্রয়োজন হয়, আপনার ওখানে আছে কতটুকু, 60 কেজি। এটা হচ্ছে তারা বুঝায়, কেমন? তো বই দেখে আপনারা এই জিনিসটা একবার দেখে নেবেন, বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে। হ্যাঁ, তার মানে রিলেটিভ ডেনসিটির কিন্তু গুরুত্ব অনেক। রিলেটিভ ডেনসিটির দ্বারা আমরা আর কি কি বুঝি বলেন তো? রিলেটিভ ডেনসিটির দ্বারা আমরা প্রয়োজন বুঝি যে বায়ুতে আর কি পরিমাণ দিতে হবে। যেমন ধরেন একটু আগে যে 60% বললাম, 60% থাকা মানে বায়ুতে আর কতটুকু লাগবে, 40% লাগবে, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, রিলেটিভ ডেনসিটি কি বেশি হলে ভালো না কম হইলে ভালো, এখন এইটা বলবো আমি। হ্যাঁ, তো রিলেটিভ ডেনসিটি মনে করেন এক জায়গায় হচ্ছে 40%, এক জায়গায় হচ্ছে 60%, এক জায়গায় 80%, আরেক জায়গায় রিলেটিভ ডেনসিটি হচ্ছে 100%। এই তো, তো যেই জায়গায় 40% সেটাকে যদি আমি লিখি 40/100, 60% হলে 60/100, 80/100, আর কত 100/100, মানে 100তে 100ই আছে। আচ্ছা, এইটা ব্যাখ্যা করি। এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 100, কিন্তু আছে কত 40, তার মানে কম কত 60। হ্যাঁ, এখন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কত কম, 60 কম, ঠিক আছে? তার মানে এই 60 যদি হয় সে সম্পৃক্ত হবে, তার মানে ওর মধ্যে কি আছে, এখনো ওই পরিমাণ খালি আছে 60 পরিমাণ। এখন আমি যদি ঘেমে যাই তাহলে এই ঘামটা কি হবে, খুব দ্রুত বাষ্পায়িত হবে। আপনি কাপড় শুকাইতে দিলেন, সেই কাপড়টা দ্রুত কি হবে বাষ্পায়িত হবে। হ্যাঁ, কাপড়ের যে পানিটা, তার মানে কাপড়টা দ্রুত শুকাবে, আমার ঘামটা দ্রুত শুকাবে। তো আমার ঘাম যদি দ্রুত শুকায় আমি আর অস্বস্তি বোধ করবো না, বারবার আমার মুখ মুছা লাগবে না। আপনার কাপড় যদি দ্রুত শুকায় তাহলে হচ্ছে আপনার অধিক সময় ধরে কাপড় শুকাইতে দিতে হবে না, আপনি অতি অল্প সময়েই হবে, মানে আপনার কাজে গতিশীলতা আসবে, মানে আমরা অস্বস্তি ফিল করবো না, আমাদের কাজগুলো দ্রুত হচ্ছে, তাই না? তার মানে এটা দ্বারা কি বুঝাচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে যে বাতাসে এখনো 60 ভাগ খালি আছে, বাষ্পায়িত করো, যত বেশি সম্ভব করো। এখন মনে করেন একটা নির্দিষ্ট পর্যন্ত বাষ্পায়িত করলেন, করার পরে কি হলো 60 হয়ে গেল। হ্যাঁ, করার পরে আপনার আপেক্ষিক আর্দ্রতা কি হলো, বেড়ে গেল, কারণ হচ্ছে বাষ্পায়িত হয়েছে, বেশি পরিমাণ বাষ্প গ্রহণ করছে, তার মানে কি ভ্যালু বেড়ে গেছে, তাহলে আপনার 60% হয়ে গেছে এখন। হ্যাঁ, তো 60% হলে শেয়ার কতটুকু নিতে পারবে, 40% নিতে পারবে। তার মানে এই জায়গার থেকে এই জায়গায় কি কম নিতে পারবে। তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে, আপনার যে ঘাম শুকানোর রেট বা ধীরে ধীরে কি হবে আপনার যে কাপড় শুকানোর রেট, সেটা কি কমতে থাকবে না? যখন 80% হয়ে যাবে তখন কি 20% খালি আছে, একদম কমে যাবে। এবং যখন 100তে 100 মানে কি বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণে তো বাতাসের দরকারও এত, 100তে 100, তখন কি আর আমার কোনো ঘাম শুকাবে? আমার এখানে যদি ঘাম থাকে, এটা ঘাম এখানেই থেকে যাবে, এই ঘাম কিন্তু আর শুকাবে না। তখন আপনি কাপড় শুকাইতে দিচ্ছেন, ওই দিন আর কাপড়ই শুকাবে না, কারণ কি আপনার বাতাসে কোনো খালি জায়গা নেই, বাতাসে পুরোটাই কি জলীয় বাষ্প, বাতাসে তো খালি জায়গা নেই, তো পুরোটাই যদি জলীয় বাষ্প ভরপুর থাকে তো সেই ক্ষেত্রে তো আপনার আর কাপড় শুকানোর কোনো চান্স থাকবে না। আর আপনি যদি জলীয় বাষ্পের অধিক পরিমাণও কোনোভাবে দিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের রিলেটিভ ডেনসিটি তাহলে কি হওয়া ভালো, রিলেটিভ ডেনসিটি যত কম আপনার মানে বা আর এর ভ্যালু যত কম, আপনার হচ্ছে বাষ্পায়নের হার তত বেশি, বা হচ্ছে বাষ্প তত বেশি হবে, বাষ্পায়নের হার বাড়বে, এবং বাষ্পায়নের হার বাড়লেই কি আমাদের জন্য ভালো। আর রিলেটিভ ডেনসিটি বাড়লে বাষ্পায়নের হার কমে যাবে, আর বাষ্পায়নের হার কমে গেলে আমরা অস্বস্তি বোধ করব বেশি, আমাদের ঘাম শুকাবে না, কাপড় শুকাবে না, তো এটা আমাদের জন্য খারাপ। হ্যাঁ, তো এইটা একটা ঘটনা গেল। তো আশা করি রিলেটিভ ডেনসিটির ব্যাপারটা আপনাদের জন্য সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে, কেমন? আচ্ছা, রিলেটিভ ডেনসিটির কি কোনো অঙ্ক দিচ্ছিলাম এখানে? দেই নেই, আপনারা করবেন, এগুলো সহজ আছে, এগুলো কোনো বিগ ডিল না। তো এখন দেখেন আর্দ্রতা মাপক যন্ত্র বা আর্দ্রতা নির্ণয়। হ্যাঁ, লাস্ট টপিক
বিরক্ত হওয়ার কিছু নাই। আর্দ্রতা মাপার জন্য, এখন আর্দ্রতা মানে কি? আর্দ্রতা হচ্ছে যে আমার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, তাই না? এটাই তো আমরা আর্দ্রতা বুঝি, তাই তো? আচ্ছা, তো এই যে কোনো একটা জায়গায় বাতাসে কি পরিমাণ আর্দ্রতা আছে সেটা পরিমাপ করার জন্য আমার একটা মেশিন আছে, একটা না আসলে 4টা মেশিন আছে, আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবেন যে আর্দ্রতা মাপক যন্ত্রের কার্যপ্রণালীর উপর ভিত্তি করে এদেরকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র, একটা হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র, একটা হচ্ছে রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, আর একটা হচ্ছে কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। তো আমরা সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রটা ব্যবহার করে থাকি। তো বইয়ের মধ্যে চিত্রটা দেখবেন যে এরকম একটা বাক্স আছে, বাক্সের মধ্যে কি আছে? একটা থার্মোমিটার, 2টা থার্মোমিটার আছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো এইখানে হচ্ছে একটা পানির পাত্র রাখা আছে, এই পাত্র থেকে একটা সল্টের মতো আছে যেটা হচ্ছে এই থার্মোমিটারটাকে স্পর্শ করছে, আর হচ্ছে এই থার্মোমিটারটারে কেউ স্পর্শ করে নাই, এই থার্মোমিটারটা অল ইন ওয়ান। হ্যাঁ, আচ্ছা, তো এইটা একটা থার্মোমিটার, এইটা হচ্ছে একটা থার্মোমিটার। এই থার্মোমিটার থেকে যে টেম্পারেচার পাবো সেটাকে আমি বলবো θ1, আর এই থার্মোমিটার থেকে যে টেম্পারেচার পাবো সেটাকে আমরা বলবো θ2। আচ্ছা, তো এখন ভাই ঘটনাটা বলি। প্রথম কথা হচ্ছে এই থার্মোমিটারের সাথে কাউকে স্পর্শ করায়নি, তার মানে এই থার্মোমিটার থেকে আমি যে টেম্পারেচারটা পাবো সেটা কি? সেটা হচ্ছে যে আপনার রুমের যে টেম্পারেচার সেটা পাচ্ছি, বা ওই মুহূর্তে সারাউন্ডিংসের যেই টেম্পারেচার সেটা পাচ্ছি এইটা থেকে। আর এইটা যেহেতু শুকনা, এটার মধ্যে যেহেতু কেউ স্পর্শ করতেছে না, সেই জন্য এটাকে আমরা কি বলি? শুষ্ক থার্মোমিটার বলি। হ্যাঁ, তা আপনার এই ইয়েটার নাম কি? সিক্ত ও শুষ্ক বাল্ব। তো এটার যে বাল্বটা সেটাকে আমরা বলি কি? শুষ্ক বাল্ব। হ্যাঁ, তার মানে শুষ্ক বাল্বের টেম্পারেচার বা রুম টেম্পারেচার মাপক যে কোনোটাই যদি বলে, আপনি এটার টেম্পারেচারটা নেবেন আর এটাকে সবসময় θ1 দ্বারা প্রকাশ করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার এটার কথা বলি। এটার মধ্যে ঘটনা কি হয়েছে? এটার মধ্যে হচ্ছে এখানে একটা পানি ইয়াতে আছে। আপনারা যখন গ্রামের বাড়িতে গেছেন আপনারা হয়তো বা দেখছেন এরকম এক ধরনের কুপি থাকে। কি থাকে? কুপি থাকে। এই কুপির উপরে এরকম একটা ইয়ে থাকে। তো এটার ভিতরে কি থাকে? সল্টে থাকে। সল্টেটা কেরোসিনের মধ্যে ডুবানো থাকে। তো কেরোসিনটা কি হয়? এটার মাধ্যমে চুয়ায় উপরে উঠে এবং হচ্ছে যে আস্তে আস্তে করে আগুন জ্বলতে থাকে, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। আপনারা যারা হারিকেন ইউজ করছেন, হারিকেনের ভিতরেও কিন্তু সল্টে থাকে। সল্টে না দিলে কিন্তু হয় না। এই সল্টে বেয়ে কি হয়? কেরোসিনটা উপরে উঠে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানেও যখন আমি তরল রাখছি এবং মসলিনের কাপড় বা কোনো একটা কাপড় দিয়ে এটার সাথে পেঁচায় রাখছি, এই তরলটাও কি হচ্ছে? উপরের দিকে উঠতেছে। তরলটাও যখন উপরের দিকে উঠতেছে, তরল এখানে আসছে। এখন তরল এখানে আসার পর তরল কি দাঁড়ায় থাকবে? তরল দাঁড়ায় নেই। তরলটা কি করতেছে? বাষ্পায়িত হওয়া শুরু করছে। মনে করেন আপনার তখন বায়ুতে হচ্ছে যে আপনার যে আর এর ভ্যালু বা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 40%। তার মানে 100 ভাগের মধ্যে 40 ভাগ আপনার আছে, আরো 60 ভাগ হচ্ছে কি ফিল আপ হবে। তার মানে এই 60 ভাগের জন্য কি আরো বেশি বাষ্পায়নের দরকার। তো এই পানিটা যখন উপরে উঠবে তখন পানিটা বাষ্পায়িত হবে। এখন এই পানিটা যখন বাষ্পায়িত হবে, পানি তো বাষ্প হওয়ার জন্য কি করতে হবে? বাষ্প হওয়ার জন্য ফেজ চেঞ্জ করতে হবে না? ফেজ চেঞ্জের জন্য তার একটা তাপ দরকার না? এই তাপটা কোথা থেকে আসবে? সে করবে কি, এই যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটারের এই যে বাল্বটা আছে, বাল্বের থেকে সে কিছু তাপ গ্রহণ করবে। সেই তাপ গ্রহণ করে সে ফেজ চেঞ্জ করে সে বাষ্পায়িত হয়ে উড়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ও থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করে বাষ্পায়িত হয়ে উড়ে যেতেছে, তার মানে থার্মোমিটারের কি তাপ কমে গেছে না? থার্মোমিটার তাপ কমে যাওয়া মানে কি? সে কম তাপমাত্রা শো করবে। সে কম তাপমাত্রা শো করা মানে কি? যে স্বাভাবিকভাবে এই শুষ্ক বাল্ব যে টেম্পারেচার দিবে অবশ্যই সেটা থেকে এই সিক্ত বাল্ব বা হচ্ছে ভেজা যে বাল্বটা সেটা আপনাকে কি কম টেম্পারেচার দিবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে আর একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি বাষ্পায়িত হবে মানে রিলেটিভ ডেনসিটি যত কম তত বেশি বাষ্পায়িত হবে। আর যত বেশি বাষ্পায়িত হবে আপনার এটা কি তত বেশি হিট হারাবে। তত বেশি যদি হিট হারায়, রুমের টেম্পারেচার তো ফিক্স, তত বেশি যদি হিট হারায় ওর টেম্পারেচার তত ফল করবে। আর ওর টেম্পারেচার যত ফল করবে এই দুইজনের তাপমাত্রার পার্থক্য কিন্তু তত বাড়তে থাকবে। সুতরাং তাপমাত্রার পার্থক্য যত বেশি সেখান থেকে আমরা বুঝতে পারি যে আর্দ্রতা কত বেশি বা কত কম। আশা করি আর্দ্রতার সাথে এটার একটা সম্পর্ক আপনারা ধরতে পারছেন। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, আর্দ্রতা যদি কম হয় অনেক, তাইলে হচ্ছে বাষ্পায়নের হার বেশি হবে, এদের মধ্যে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হবে। এখন আর্দ্রতা যদি একটু বেশি হয় এদের মধ্যে তাপমাত্রার পার্থক্য কম হবে। এখন মনে করেন আর্দ্রতা হচ্ছে কি একদম 100%, মানে আর্দ্রতা বাড়তেছে, শুরুতে কম ছিল সেই জন্য এদের মধ্যে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি ছিল। এখন হচ্ছে কি আর্দ্রতা আস্তে আস্তে বাড়ছে। যত আর্দ্রতা বাড়তেছে মানে হচ্ছে কি বাষ্পায়নের হার কমে গেছে। বাষ্পায়নের হার কমা মানে কি ওর থেকে তাপ গ্রহণের পরিমাণটা কমে গেছে। তাপ গ্রহণ কমা মানে কি তাপমাত্রা
তেমন বেশি চেঞ্জ হয়নি। তার মানে কি তাপমাত্রা পার্থক্য কমতে থাকে। এখন যখন 100% হয়ে গেছে আর্দ্রতা, তার মানে কি এখন কি আর বাষ্পায়িত হচ্ছে? বাষ্পায়িত কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি এখান থেকে তরলটা তাপ গ্রহণ করতেছে? করতেছে না, কারণ সেটা বাষ্পায়িত হচ্ছে না। তাপ গ্রহণ না করলে কি ওর টেম্পারেচারে কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই টেম্পারেচার আর এই টেম্পারেচার কোনো পার্থক্য থাকবে না। θ1 = θ2 হবে, দুইজন একই টেম্পারেচার শো করবে। তার মানে রিলেটিভ ডেনসিটি যদি কম হয়, যত কম হবে এদের মধ্যে পার্থক্য তত বেশি হবে, আর রিলেটিভ ডেনসিটি বাড়তে থাকলে এই দুইটা বাল্বের যে টেম্পারেচার সেটার মধ্যে পার্থক্য কমতে থাকবে। এবং হচ্ছে যে রিলেটিভ ডেনসিটি যদি একদম 100% হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে দুইজনের মধ্যে কি কোনো তাপীয় পার্থক্য থাকবে না। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর সিক্ত বাল্বের টেম্পারেচারকে সবসময় θ2 দ্বারা প্রকাশ করবেন, শুষ্ক বাল্বের টেম্পারেচারকে সবসময় θ1 দ্বারা প্রকাশ করবেন, এবং নাম মনে রাখতেই হবে। নাম মনে না রাখলে এটা দিয়ে কোনো অঙ্ক করতে পারবেন না। তো এই হচ্ছে একটা ঘটনা। তো বিজ্ঞানী গ্লেসিয়ার করছে কি এই জিনিসগুলোর সাথে, মানে এই জিনিসটা দিয়ে শিশিরাঙ্ক বের করার একটা সিস্টেম বের করছে। শিশিরাঙ্ক বের করার কি সিস্টেম বের করছে ভাইয়া দেখাই। সে বলছে θ1 - θ = g * θ1 - θ2। হ্যাঁ, এই θ1 কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, এই θ2 কি সিক্ত বাল্বের তাপমাত্রা, এই g কি গ্লেসিয়ারের ধ্রুবক বা উৎপাদক, এটা আপনাদেরকে দেওয়া থাকবে। এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক টেম্পারেচার, আর এই θ1টা কি শুষ্ক বাল্ব তাপমাত্রা। তো আশা করি কোনটার পরিচয় কি আপনারা জানছেন। হ্যাঁ, এই জি এর ভ্যালু দেওয়া থাকবে θ1 θ2। আচ্ছা, একটা জিনিস ভালো কথা মনে রাখবেন, θ1 এবং θ2 দুইটার ভ্যালু সবসময় ডিগ্রি সেলসিয়াসে নেবেন। এটার ভ্যালু কিন্তু ভুলেও কেলভিনে নেবেন না, কেলভিনে নিলে অঙ্ক হবে না। সবসময় এটার ভ্যালুটা কিসে রাখবেন? ডিগ্রি সেলসিয়াসে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে কি এই সূত্রের সাহায্যে আমি যদি θ1 θ2 ভ্যালু জানি এবং যদি গ্লেসিয়ারের উৎপাদক জানি, তাহলে যে কোনো একটা জিনিসের যে শিশিরাঙ্ক তাপমাত্রা হবে সেটা আমি এই সূত্র থেকে বের করতে পারবো, এবং আপনারা এই সূত্র থেকেই বের করবেন। তো মনে করেন ভাইয়া অনেকক্ষণ বকবক করলাম, তো আশা করি আমার বকবকগুলো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে আমি দুইটা অঙ্ক করাবো, দুইটা অঙ্ক খুবই মনোযোগ দিয়ে করবেন আমার সাথে। যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে মনে করেন চ্যাপ্টারে আর কোথাও কোনো আটকানোর কথা না, আল্লাহ বাঁচাইলে। এখন দেখেন প্রথম অঙ্কটা কি বলছে, কোনো নির্দিষ্ট দিনে শিশিরাঙ্ক 10.5 ডিগ্রি সেলসিয়াস। তো অলরেডি আপনাদেরকে দেখাইছি যে শিশিরাঙ্ক বলতে আসলে কি বোঝায়। শিশিরাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি? 10.5 ডিগ্রি সেলসিয়াস। এবং বায়ু উষ্ণতা হচ্ছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর উষ্ণতা কত বলছে? 19.4 ডিগ্রি সেলসিয়াস। কেমন? তো বায়ুর উষ্ণতা মনে করেন T = কত? 19.4 ডিগ্রি সেলসিয়াস, বা বায়ুর উষ্ণতা মনে করেন θ1 19.4 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাকে বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, আর এর ভ্যালু নির্ণয় করতে বলছে। প্রথমে কি বলছে? শিশিরাঙ্কের তাপমাত্রা এত, তারপরে কি বলছে? বায়ুর তাপমাত্রা এত। এখন আপনাকে বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, তাই না? আর আপনাকে কি দেওয়া আছে? 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 19 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বাধিক বায়ু চাপগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কি জানি রিলেটিভ ডেনসিটিটা কি? রিলেটিভ ডেনসিটিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। বায়ুকে সম্পৃক্ত করতে কি প্রয়োজনীয়? এখন এখানে কোন তাপমাত্রায়? এই যে বায়ু তাপমাত্রা কত? 19.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে চাপ সেটা হচ্ছে নিচে থাকবে, তাই না? এটা হচ্ছে সূত্র। আর উপরে কি? উপরে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ওই যে ভাই আর দেখাইছিলাম, কেমন? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প যেই চাপ দিবে সেটা জানলেই চলবে। তো এই হচ্ছে আমার ঘটনা। ইনটু হচ্ছে 100, যেহেতু হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি, যেহেতু হচ্ছে আমরা রিলেটিভ ডেনসিটিটা বের করতে চাচ্ছি এবং এটা আমরা শতকরা হিসাবে প্রকাশ করব, কারণ এটা মানটা ছোট আসে। এখন দেখেন শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এখন শিশিরাঙ্ক কত? 10.5 ডিগ্রি সেলসিয়াস। তো শিশিরাঙ্ক না রেখে আমি এটাও লিখতে পারি 10.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই 19.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এখন দেখেন আপনার দুইটা টেম্পারেচার জানেন, একটা হচ্ছে 10.5 আর একটা হচ্ছে 19.4। এই দুইটার মধ্যে যদি আপনি চাপের মান বের করতে পারেন, চাপের মানটা ভাগ দিলেই কি আপনার কাজ শেষ, তাই না? তো এখন প্রথম টার্গেট হচ্ছে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত সেটা জানবো। হ্যাঁ, তো আপনি যদি প্রশ্ন খেয়াল করেন, আপনাকে 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেই চাপ 9.2 সেটা দেওয়া আছে, আর 11 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেই চাপ সেটা 9.9 দেওয়া আছে, কিন্তু আপনাকে 10.5 ডিগ্রিতে দেওয়া নাই, তাই না? তাহলে আপনার টার্গেট কি? এখন আপনার টার্গেটটা হচ্ছে এখন 10.5 ডিগ্রিতে কি হয় সেটা বের করবেন। হ্যাঁ, তো এখন দেখেন আপনি এখান থেকে কিভাবে অঙ্কটা করবেন, যে 11 - 10 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে
1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আপনার যে চাপের পরিবর্তন হয়েছে সেটা বের করবেন। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের পরিবর্তন কত? চাপের পরিবর্তন ইকুয়াল টু আপনার দেখেন 10 ডিগ্রিতে ছিল 9.2 আর 11তে ছিল 9.9, তার মানে আপনি 9.9 বিয়োগ 9.2 করলেন, তার মানে এটা কত? 0.7। তার মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.7 পরিমাণ 0.7 মিলিমিটার পারদচাপ পরিমাণ চাপের চেঞ্জ হচ্ছে, তাই না? এত পরিমাণ চাপের চেঞ্জ হচ্ছে, তাইলে আপনার এখানে পার্থক্য কতটুকু? আপনার লাগবে তো 10.5 মানে 10.5, তাহলে 0.5 এর জন্য পার্থক্য কতটুকু আছে বের করতে পারবেন না? তার মানে 1 ডিগ্রির জন্য যদি পার্থক্য হয় এইটুকু, তাহলে 0.5 ডিগ্রির জন্য পার্থক্য কত হবে? 0.7 ইন্টু 0.5, এত মিলিমিটার পারদচাপ। তো এখান থেকে আপনি একটা ভ্যালু পাবেন। তাহলে এখন দেখেন আপনি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ কত? 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ জানেন 9.2, আর 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের পরিবর্তন কত? 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের পরিবর্তন মনে করেন এখান থেকে আসলো 0. মনে করেন আসলো 0. না, মনে করেন 1.2 আসলো। হ্যাঁ, ধরে নেন যে 0.5, আচ্ছা 0.2 ধরলাম, একদম ছোট করে ধরলাম যে এইটুকু চেঞ্জ আসলো। হ্যাঁ, তাহলে আপনি 10 ডিগ্রির জন্য পরিবর্তন পাইছেন এতটুকু, 0.5 এর জন্য চেঞ্জ পাইছেন 0.2, তাহলে এখন আপনার 10.5 এর জন্য টোটাল কত হবে? তাইলে 10.5 এর জন্য দুইটা কিন্তু যোগ করে দিলে কাজ শেষ, যে 10 ডিগ্রি আর 0.5 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন, তার মানে কত? 9.4। তাইলে দেখেন আপনার যখন 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের দরকার, আপনি এইভাবে করে মানটা বের করবেন। কেমন? অনুরূপভাবে কি করবেন? অনুরূপভাবে এই যে 19.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রয়োজনীয় যে চাপের মানটা সেটা বের করতে পারবেন। হ্যাঁ, তো 19.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য কিভাবে বের করবেন আবারও দেখেন, আরেকবার বলি, মনোযোগ দিয়ে দেখেন, যারা বুঝেন নাই তারা আরেকবার দেখেন। এখন হচ্ছে 19.4, তো আমার এটার আপাতত তার দরকার নেই, এই দুটার ভ্যালু দরকার নেই। এখন দেখেন কত? 19.4 এর জন্য দরকার। হ্যাঁ, তো এখন দেখেন 19 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি জানি চাপের মান 16.5, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের মান হচ্ছে 17.7, তাহলে আপনি 20 বিয়োগ 19 মানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের যে পরিবর্তন সেই পরিবর্তন বের করবেন। কত? 17.7 বিয়োগ 16.5, কেমন? তাহলে এটা কত? 5 আর সাথে কত? 12, মানে হচ্ছে 1.2 মিলিমিটার চাপের পরিবর্তন হয় কতটুকুর জন্য? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের চাপের পরিবর্তনের জন্য 1.2 মিলিমিটার পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, আপনারা কিন্তু একটা কাজ করবেন না কখনোই, ওই যে আগেরটার সাথে এটাটা মিলাবেন না। দেখেন এখানে কিন্তু চাপের চেঞ্জ কতটুকু হয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার কাছাকাছি দুইটা ভ্যালু নেবেন, সেটা থেকে নেবেন। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস চাপের জন্য চেঞ্জ হয় এইটুকু, তো আপনার তো 1 ডিগ্রির দরকার নেই, আপনার তো দরকার 19.4, তো তার মানে আপনার 0.4 ডিগ্রি চেঞ্জের জন্য কতটুকু চেঞ্জ হয় সেটা জানতে হবে। তাহলে আপনি 0.4 এর জন্য কতটুকু চেঞ্জ হবে? তাহলে 1.2 ইন্টু 0.4, তো এখান থেকে চাপের পরিবর্তন কতটুকু হবে সেটা বের করবেন। এখন আপনার তো 0.4 এর জন্য দরকার না, আপনার দরকার 19.4 এ কত চাপ আছে সেটা। তাহলে 19.4 এর জন্য 4 ডিগ্রি সেলসিয়াসে কত চাপ আছে সেটা যদি আমি বের করতে চাই, সেটা কি? 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ মানে হচ্ছে 16.5 যোগ 0.4 ডিগ্রি সেলসিয়াস চাপের পরিবর্তনের জন্য যেটা, এটা মনে করেন x, এই x, এই দুটো যদি যোগ করেন 19.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কত সেটা জেনে যাবেন। তা আপনি নিচের ভ্যালুও জানেন, উপরের ভ্যালুও জানেন, দুইটার সাথে যদি 100 দিয়ে গুণ করেন, মানে অনুপাত করে 100 দিয়ে গুণ করেন, আপনার রিলেটিভ ডেনসিটি চলে আসবে। অঙ্ক কিন্তু খুবই সহজ, খালি একটু বুঝতে হবে। কেমন? এইটুকু যদি বুঝতে পারেন কাজ শেষ, সূত্র যদি ধরতে পারেন কাজ শেষ। তো দেখেন প্রথম অঙ্ক কিন্তু ভাই করে ফেলছি, তো আপনারা এটা কিন্তু বাড়ির কাজ, আপনারা অবশ্যই এই অঙ্কগুলো করে ফেলবেন। আপনারা অঙ্কগুলো যদি ঠিকভাবে করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখেন। পরের অঙ্কটায় কি বলছে? কোনো একদিন একটি সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব ও সিক্ত বাল্ব থার্মোমিটার যথাক্রমে এত তাপমাত্রা পাওয়া গেল। তার মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? θ1 কত? 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইছি। আর সিক্ত বাল্বের তাপমাত্রাটা কত? θ2 ইকুয়াল টু 28 ডিগ্রি সেলসিয়াস পাইছি। এখন আপনাকে বলছে রিলেটিভ ডেনসিটি আর এর ভ্যালু কত, এটা জানতে চাইছে, তাই না? আচ্ছা, তো এখন আবার আরেকটা জিনিস দেখেন, আপনাকে বলছে 32 ডিগ্রি ও 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক যথাক্রমে এত এবং এত। সবসময় মনে রাখবেন, আপনি গ্লেসিয়ারের যে উৎপাদকটা নেবেন, সেই উৎপাদকটা নেবেন সবসময় শুষ্ক বাল্বের তাপমাত্রার ক্ষেত্রে। হ্যাঁ,
শুষ্ক বাল্বের সাপেক্ষে গ্লেসিয়ারের উৎপাদক নিব। তো শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 33 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার গ্লেসিয়ারের যে উৎপাদক সেটা আপনার নিতে হবে। এখন আপনাকে তো 33 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া নেই, আপনাকে দেওয়া আছে 32 আর 34 ডিগ্রি। তাহলে আপনি কি করবেন? 34 বিয়োগ 32, তার মানে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য গ্লেসিয়ারের উৎপাদকের পার্থক্য কতটুকু হয়েছে সেটা বের করবেন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য কতটুকু হয় সেটা বের করতে পারবেন গ্লেসিয়ারের উৎপাদকের। তো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি বের করতে পারেন, আপনি 32-এর জন্য জানেন, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য জানেন, তার মানে 32 যোগ 1 ডিগ্রি মানে 33 ডিগ্রির জন্য কত? দুইটাকে যোগ করবেন, তাইলেই শেষ। আশা করি বুঝতে পারছেন। তো আপনি তাহলে গ্লেসিয়ারের উৎপাদক বা জি পেয়ে গেলেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে মাস্ট লক্ষণীয় কি, এটা সবসময় θ1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বা শুষ্ক বাল্বের জন্য এটা প্রযোজ্য। জিটা সবসময় শুষ্ক বাল্বের সাপেক্ষে নেবেন। আচ্ছা, তো গ্লেসিয়ারের উৎপাদক জি এর ভ্যালু আমি এখান থেকে বের করতে পারলাম। তো এখন আমাকে বলছে যে হ্যাঁ এত 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 তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এত এত এত। আচ্ছা, আমাকে ফার্স্টে সূত্র দ্বারা করাইতে হবে, তাই না? আর কি, আর হচ্ছে বায়ু তাপমাত্রায়, আচ্ছা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাই না? তো এখন দেখেন বায়ু তাপমাত্রাটা কত? বায়ু তাপমাত্রা কিন্তু এই শুষ্ক বাল্ব আমাকে যে টেম্পারেচার দিচ্ছে সেটা কিন্তু আমার বায়ু তাপমাত্রা। তার মানে এই 33 ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে আমার বায়ু তাপমাত্রা, তাই না? তো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত সেটা আমাকে ডিরেক্ট দেওয়া আছে। এই দেখেন 33 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 37.78। তো এটা কিন্তু আমি জানি, মানে হচ্ছে আর এর যে দুইটা ভ্যালু লাগে, একটা হচ্ছে বায়ু তাপমাত্রা সম্পৃক্ত, সেই বায়ু তাপমাত্রাটা কত? 33 ডিগ্রি সেলসিয়াস। তো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? 37.78 হাইড্রোজেন মিলিমিটার। তো এটা হচ্ছে আমার চাপ। তো এটা হচ্ছে আমাকে দেওয়া আছে। এখন আমার কি লাগবে? উপরের অংশটা লাগবে না? উপরের অংশটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো শিশিরাঙ্ক কত সেটা কি আপনি জানেন? সেটা জানলেই না আপনি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে পারবেন। তো আমরা কি জানি শিশিরাঙ্ক বের করার সিস্টেম কি? শিশিরাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস থিটা। হ্যাঁ, তো এখন দেখেন θ1 কি? 33। এই থিটা কি? শিশিরাঙ্ক, আপনি জানেন না। এই জি এর ভ্যালু কি? আপনি এই যে এখান থেকে বের করছেন শুরুতেই। θ1 কি? শুষ্ক বাল্বের তাপমাত্রা। আর θ2 কি? 28 ডিগ্রি সেলসিয়াস। তো দেখেন সব ভ্যালু জানেন, আপনার এই থিটার ভ্যালুটা কিন্তু এখান থেকে চলে আসবে। থিটাটাই কি? শিশিরাঙ্ক। তো আপনি যদি শিশিরাঙ্ক জানতে পারেন, তারপরে আবার হচ্ছে শিশিরাঙ্কের চাপ কত সেটা জানতে হবে না? মানে এটার তো চাপ ডিরেক্ট দেওয়া ছিল, শিশিরাঙ্কের চাপ তো ডিরেক্ট দেওয়া নেই। তো আপনাকে যদি শিশিরাঙ্কের চাপ যদি দেওয়া না থাকে, তাহলে এই দেখবেন 24 আর 26-এর মধ্যে এগুলো কম্পেয়ার করে ওই আগের অঙ্কের মতো ওইভাবে বের করবেন যে চাপের মানটা কত করবেন, ইন্টু 100 দিবেন, আপনার অঙ্ক শেষ। মানে উপরে একটা ভ্যালু আসবে, নিচে একটা ভ্যালু আসবে, আপনার অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। এই অঙ্ক যদি বুঝতে পারেন, আপনাদেরকে আর কেউ আটকাইতে পারবেন। আর আপনি যদি এইচএসসি 21 হয়ে থাকেন, আপনি যদি এইচএসসি 21 ব্যাচ হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবেই আমার মনে হয় ইনশাআল্লাহ। আর যদি কেউ 22ও হয়ে থাকেন এবং এই চ্যাপ্টার থেকে যদি একটাও প্রশ্ন আসে, সেখানে অবশ্যই এই অঙ্ক পাবেন, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, এটা আপনারা পাবেন। কেমন? আচ্ছা, তো ভাই আপনাদেরকে বলছিলাম আপনাদেরকে একটা স্পেশাল ক্লাস দিব, তো বা স্পেশাল একটা সিকিউ সলভিং দিব। তো দিব ইনশাআল্লাহ 2টা বা 3টার একটা স্পেশাল সিকিউ সলভিং দিব। এটা হচ্ছে যে আপনার কি বলে 21 স্পেশাল হবে আর কি। হ্যাঁ, বা হচ্ছে যারাই আছেন সবাই উপকৃত হবেন, এটা আমি মোটামুটি বলতে পারি। আচ্ছা, এখন হচ্ছে যে ভাইয়া কিন্তু এরই মাধ্যমে আমাদের যে আইডিয়াল গ্যাস কিন্তু টোটালি কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, আইডিয়াল গ্যাস কিন্তু শেষ। আপনারা যদি কেউ না বুঝে থাকেন কোথাও, বা হচ্ছে কারো যদি মনে হয় কোথাও সমস্যা, আমাকে অবশ্যই বলবেন। ভাইয়া আপাতত ব্যস্ত আছি, এই সপ্তাহ পরে ইনশাআল্লাহ আমি দেখে দিব, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনারা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন। বইয়ের মধ্যে অঙ্কের কিন্তু অভাব নাই। ভাইয়া কিন্তু এই কিছুদিন যাবৎ খুব ব্যস্ত আছি বিধায় আমি কিন্তু আপনাদেরকে এক্সট্রা অঙ্কগুলো দিতে পারতেছি না। তো এক্সট্রা অঙ্কের তো বইয়ের অভাব নাই, আপনারা করেন না, করেন আপনারাই নিজেরাই হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করেন যে এই অঙ্কগুলো আমি করছি। তা আপনার ফ্রেন্ড ওগুলো দেখলো, আবার সে হচ্ছে নিজে থেকে সেগুলো ট্রাই করলো। আপনারা করেন না, সমস্যা তো নাই, একটু পড়ালেখা করেন নিজেরা। ভাইয়া যতগুলো সম্ভব, সামনে যদি আমার সম্ভব হয় আমি এটা নিয়ে একটা এমসিকিউ নেওয়ার চেষ্টা করবো বা একটা ম্যাথের একটা টেস্ট নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। কিন্তু সেটা তো আমার সুবিধা অনুযায়ী। এখন আপনাদের সুবিধা তো আপনাদের দেখতে হবে, আপনাদের ভালোটা তো আপনাদের দেখতে হবে। তো ওইটা দেখেন আপনারা। হ্যাঁ, তো এরই মাধ্যমে শুধুমাত্র আমার আইডিয়াল গ্যাস শেষ হয়েছে এমন না, আপনাদের যে শর্ট সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাস নিয়ে আমার এবং আপনাদের সাদাব ভাইয়ের, আমাদের দুইজনেরই একটা ইয়ে ছিল যে আমরা ফ্রিতে পুরো শর্ট সিলেবাসটা ফার্স্ট ইয়ারের শেষ করে দিব ইনশাল্লাহ। তো অলরেডি কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। কেমন?
তো আপনারা আপনাদের সিলেবাসটা ঘাটলে আপনারা দেখবেন যে অলরেডি আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের যে প্ল্যানটা ছিল ফার্স্ট ইয়ারের জন্য সেটা আমরা এক্সিকিউট করে ফেলছি। তো আপনারা আমাকে জানাবেন আসলে আপনাদের কি অভিজ্ঞতা হলে এই ক্লাসটা যদি লাইভে নিতে পারতাম আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতো, কিন্তু আসলে সম্ভব হয় নাই বা হচ্ছেও না। ইনশাল্লাহ এই ক্লাসগুলো অনেকদিন পরে দিচ্ছি আপনাদেরকে, আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসগুলো আরও আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। তো এখন আপনাদের জন্য একটাই কথা থাকবে যে ভাইয়ারা যারা পরীক্ষার্থী দয়া করে কিছু সুনির্দিষ্ট চ্যাপ্টার সিলেক্ট করে ফেলেন আগে, সেই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়েন সেই চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ আসে, একটা সিকিউর মধ্যে যদি 100 নম্বরও থাকে সেই 100তে 100ই পাইতে হবে। কথা বুঝতেন? তারপরে করবেন কি, ফার্স্টে যখন 3-4টা চ্যাপ্টার সম্পর্কে আপনার ওইভাবে ধারণা হয়ে যাবে যে এর মধ্যে থেকে আমি সিকিউ দিতেছি, এটা যখন খুব ভালোভাবে শেষ হলো, তারপরে করবেন কি আপনার হচ্ছে অন্য চ্যাপ্টারগুলো পড়বেন, কারণ আবার নৈবিত্তিক আছে, নৈবিত্তিক করতে হবে ভালো করে। কেমন কথা হচ্ছে যে যদি পরীক্ষা হয় 38 নম্বরে 38ই পাইতে হবে, পরীক্ষা যদি 33 হয় 33ই পাইতে হবে, পরীক্ষা 42 হলে 42 পেতে হবে, এখানে কোনো নিস্তার নেই। আর ফিজিক্স পাওয়ারটা খুবই সহজ। আপনি যদি ঢাকার বাইরে কোনো জায়গার হন, আপনি যদি চিটাগাংয়ের বাইরে হন, বিভাগীয় শহরের, এবং ইভেন বিভাগীয় শহরের বাইরেও হওয়া লাগবে না, আপনি যদি কুমিল্লা শহরে থাকেন বা বাংলাদেশের অনেকগুলো বোর্ড আছে খুব খারাপ বোর্ড, হ্যাঁ, কারণ তার খাতাগুলো খারাপভাবে কাটে, যেমন ধরেন কুমিল্লা বোর্ডের নামে খুব দুর্নাম শুনছি আমি, তারপরে দিনাজপুর না কোন বোর্ডের নামে আমি খুব দুর্নাম শুনছি যে এরা পোলাপান একদম শিওর শর্ট করে আসে, কিন্তু তারপরে পোলাপানগুলা কি গোল্ডেন পাচ্ছে না, A+ পাচ্ছে না, মানে এরা খাতাগুলোই কাটায় এমনভাবে যে এরা যেভাবে পারে যেমনে পারে খাতার মধ্যে মানে করে ঝামেলা করে, ঠিক আছে। তো যে কারণে দেখা যায় যে অনেক ভালো ছাত্ররাও অনেক সময় এই রেজাল্টের কারণে অনেক জায়গায় ভালো করতে পারে না। তো এখন মনে করেন ঢাকার পোলাপানের ব্যাপারে আমি মোটামুটি শিওর, কারণ আমি ঢাকার পরীক্ষার্থী ছিলাম। ঢাকার মধ্যে হচ্ছে এরকম উল্টাপাল্টা মার্কিং করে না, বা হচ্ছে মানে যে অপ্রয়োজনীয় মার্কিং করে না, অপ্রয়োজনীয় নাম্বার কাটে না ঢাকার মধ্যে। তো বাংলাদেশের অনেক জায়গাতেই সেম। তো এখন ঘটনা হচ্ছে আপনি যদি গ্রাম এরিয়ার মানুষ হন বা আপনি যদি গ্রাম এরিয়ার হন, তাইলে মনে করেন আপনার জন্য আরেকটু কঠিন, আপনার চেষ্টাটা হইতে হবে ঢাকার পোলাপানের থেকে 10 গুণ বেশি। আপনি যদি ঢাকার পোলাপানের থেকে 10 গুণ বেশি পরিশ্রম করেন, ওদের সমান মার্ক পাবেন। কেন ভাইয়া? এটা আপনার দোষ না, এটা হচ্ছে আমাদের বিভিন্ন এরিয়া ভিত্তিক কিছু সমস্যা, হ্যাঁ, যে এক এরিয়ার টিচার এক একভাবে খাতা দেখেন। তো আপনার এফোর্ট দিতে হবে ওই পরিমাণ, কিন্তু আপনাকে আমি একটা কথা বলে দিতে পারি, আপনি যদি 10 গুণ বেশি এফোর্ট দেন, ঢাকার পোলাপানের থেকে 10 গুণ বেশি ভালো করবেন আপনার অ্যাডমিশন পরীক্ষায়, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। এই জন্যই হয় কি জানেন, এই জন্যই হয় যে আমরা বলি যে ঢাকার বাহির থেকে যারা আসে তারা হচ্ছে আগুন। কেন আগুন? কারণ হচ্ছে ওদেরকে কিছু ছোঁয়াইতেই পারি না, ছোঁয়ানোর আগে দেখি উত্তর হয়ে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। আমরা তো মনে করেন যে ঢাকার যারা ম্যাক্সিমাম হচ্ছে ফার্মের মুরগি, কেউ মাইন্ড করো না, তো ম্যাক্সিমাম হচ্ছে ফার্মের মুরগি, দেখা যায় যে এগুলো ঠিকভাবে পড়ালেখা করে না, এগুলো সব কিছু হাতের নাগালে পেয়ে যায়, এগুলো কোনো চেষ্টাই করে না। আপনাদের মধ্যে অনেকে আছে, কিন্তু আবার অনেকে চেষ্টাও করে, আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি, অনেকে চেষ্টা করে, কিন্তু ঢাকার পোলাপান একটু সুবিধা পায়, বা বিভাগীয় শহর চিটাগাং শহর বিভিন্ন বিভাগীয় শহরের পোলাপানগুলো একটু বেশি সুবিধা পায়। তো আপনারা যারা দেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের হাতে সুবর্ণ সুযোগ এই পোলাপানগুলোরে টপকে যাওয়ার। আপনারা হচ্ছেন ফাইটার, হ্যাঁ, তো আপনারা চাইলেই পারেন, এটা আপনাদেরকে আমি বলে দিলাম। আমার নিজের দেখা অন্তত আমি এখানে দাঁড়ায় এখন 20টা নাম বলে দিতে পারবো যে এই 20 জনকে আমি দেখছি ফাইট করে উঠে আসছে। আমি যখন কলেজে পড়ছি, আজকে আমাদের তো চ্যাপ্টারটা শেষ, ভাই একটু 2টা মিনিট কথা বলি, আপনারা যদি শোনার মতো হন তাহলে একটু শুনবেন, হ্যাঁ। আমি যখন স্কুল চেঞ্জ করলাম, প্রথমে আমি ছোটোবেলায় যখন স্কুল চেঞ্জ করলাম, আমার সব বন্ধুবান্ধব চেঞ্জ হয়ে গেল, আবার স্কুল চেঞ্জ করলাম, আবার অনেক বন্ধুবান্ধব চেঞ্জ হয়ে গেল, কিছু বন্ধুবান্ধব রয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন আপনার সাদাব ভাই একজন, আমার স্কুলে মাঝামাঝি একটা স্কুলে যখন পড়তাম, শামসুল হক খানে যখন পড়তাম, তখন তার সাথে আমার বন্ধুত্ব, তো তারা কিন্তু আমার সাথে থেকে গেছেন। তো আমি দেখা গেল যে আবার যখন কলেজে ভর্তি হলাম, সব থেকে বেশি মিক্স হয়েছে এখানে। যখন কলেজে ভর্তি হলাম দেখলাম যে আমার পাশে যে বসছে সে হচ্ছে মোহাম্মদপুর থেকে আসে, ডান পাশে যে বসছে সে হচ্ছে নারায়ণগঞ্জের স্থানীয়, আবার আমার পিছনে যে বসছে সে আসছে কুষ্টিয়া থেকে, আবার কেউ আসছে নোয়াখালী থেকে, একজন আসছে সিলেট থেকে, একজন হচ্ছে এক জায়গা থেকে। তো আমি ওখানে ফার্স্ট দেখলাম যে হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে। এবং নটরডেমে আমাদেরকে যখন ফার্স্টে জিজ্ঞেস করা হলো কে ফার্স্ট বয়, মানে আমাদের স্যার মজা নেওয়ার জন্য করছে, কে ফার্স্ট বয়, দেখি দাঁড়াও তো। আমি দেখলাম যে আমার ক্লাসের আমরা প্রায় 70 to 75% পোলাপান দাঁড়ায় গেছি যে স্যার আমি ফার্স্ট বয়। কেউ গ্রামের, কেউ মফস্বলের, কেউ কোনো বিভাগীয় শহরের, কেউ কোনো আসলে ঢাকা নামি দামি স্কুলের ফার্স্ট বয়। তার মানে আমরা তখন এটা শুরুতে বুঝে গেলাম যে আমরা আসলে কেউ ডিফারেন্ট না। আমি ভাইবে আসছি যে আমি ফার্স্ট বয়, আমার অনেক দেমাগ,
কিন্তু কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি, চারপাশে সব ফার্স্ট বয়, কার সাথে তুমি কম্পিটিশন করবা? সব ফার্স্ট বয়ের সাথে তোমার কম্পিটিশন করতে হবে, এখানে কিন্তু কোনো ইয়ে নেই। আবার অনেকে বলতে পারেন ভাই আমি সেকেন্ড ছিলাম, আমি 10ম ছিলাম, আমিও তো নটরডেমে পড়ছি। আরে ভাই আসুন ভাই, মানে বললাম আর কি, গল্পের ছলে বললাম। তো এখন ঘটনা যেটা, আপনারা যারা বাহির থেকে আসেন, এবং আমি ওদের মধ্যেই দেখছি, ওদের মধ্যে যে ভালো করার যে আগ্রহ, ওদের মধ্যে যে ভালো করার আগ্রহ, বা ওদের মধ্যে এই যে মেসে থেকে কষ্ট করে কম খাবার খেয়ে পরিশ্রম করে যে তাদের মধ্যে ভালো করার একটা আগ্রহ, এটা সবার মধ্যে নাই। আসলে আমরা কষ্ট না পাইলে আমরা কোনো জিনিসের মূল্য বুঝি না। তো যারা কষ্ট করে পড়াশোনা করে তারা পড়াশোনার মূল্যটা বুঝে। তো হয়তোবা আপনারা অনেকেই বুঝেন, হয়তোবা আজকে যারা আমার এটা দেখতেছেন হয়তোবা আপনারা সবাই বুঝেন। তো যদি কেউ নাও বুঝেন, বুঝার চেষ্টা করেন, আর যদি বুঝতে নাও পারেন বুঝার দরকার নাই, পড়াশোনা করেন রে ভাই, ভালো করে পড়াশোনা করেন। যারা ঢাকার বাইরে আছেন তারা আরো বেশি করে করেন, কারণ এরা হচ্ছে আগে থেকে রেজাল্ট ভালো করে বসে থাকবে। ঠিক আছে, এরা আগে থেকে ভালো করে বসে থাকবে। ঢাকার পোলাপেন অনেক চালু, বিভাগীয় শহরের পোলাপেনগুলো অনেক চালু। কেন চালু? এরা জানে যে কিভাবে লিখতে হবে, এরা টেকনিক জানে যে কিভাবে লিখতে হবে, কিভাবে হচ্ছে যে আপনার কোটেশন দিলে স্যাররা মার্কিং বেশি করবে, এই জিনিসই করে আসছে সারা জীবন। ঠিক আছে, এই জিনিস করেই মার্ক তুলে ফেলছে। তা আপনি যখন বিভাগীয়, আপনি যখন গ্রামে গঞ্জে যখন পরীক্ষা দিচ্ছেন, আপনি হয়তো বা নর্মালি লিখে চলে আসতেছেন, তো ভাই ওইটা দিয়ে হবে না। আপনার এদের সাথে যদি ফাইট দিতে হয়, বা এরা যেহেতু আপনার থেকে একটা এক্সট্রা বেনিফিট আগে থেকে পায় আসছে, এই জায়গাটা তাদেরকে সুযোগ দিবেন না। আপনি তাদের থেকে 10 গুণ বেশি এফোর্ট দেন, তাদের সমানে চলে আসেন। সমানে আসার দরকার নেই, আপনি তাদের থেকে ভালো করতে পারবেন অ্যাডমিশন ইনশাল্লাহ, এটা আমি বলে দিলাম। খালি বোর্ড পরীক্ষা একটু সমান হন, লেভেল হন। আর ঢাকার মধ্যে যারা থাকে তাদেরও এই অবস্থা যে ভাই রেজাল্ট তো ভালো হইতেছে না কোনোভাবে, আপনারও 10 গুণ না, আপনার 20 গুণ এফোর্ট দেওয়ার দরকার। কারণ ঢাকার মতো একটা জায়গায় থেকে, বা হচ্ছে বিভাগীয় শহর, আমি ঢাকা ঢাকা বারবার বলতেছি, কেন ঢাকা ঢাকা বারবার বলতেছি, মুখ দিয়ে আসতেছে, কিন্তু যে কোনো বিভাগীয় শহরে যদি আপনি থাকেন আপনি অনেক সুবিধা পান, অনেক ফ্যাসিলিটিস পান। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো বা অগোছালো মনে হচ্ছে, কথাগুলো হয়তো সুন্দর মনে হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই জানাবেন। যদি কখনো কোথাও কোনো সাহায্য করতে পারি অবশ্যই জানাবেন। এছাড়াও আপনাদের সাদাব ভাই তিনি কিন্তু সিকিউ ক্লাসের আয়োজন করেছেন 21 ব্যাচের জন্য। তো আপনারা সিকিউ ক্লাসগুলো করতে পারেন, সেখানে ক্লাস আমি নিচ্ছি, যে সিকিউ সলভিং লেকচার, মানে আপনাদের টেস্ট পেপার থেকে চেষ্টা করতেছি যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যা আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। আর হচ্ছে যে আপনাদের জন্য হয়তোবা কয়েকদিন পর একটা কোর্স আসতে পারে, আমি জানি না কতটা কবে আসবে। তো যাক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য যদি আমি সামান্য কিছু করতে পারি অবশ্যই সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। এরই মাধ্যমে আমাদের বিবর্ধন কোর্সের যে আমাদের একটা ফ্রি কোর্স শুরু হয়েছিল সেটার ক্লাসে সমাপ্তি ঘটলো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।